ভালোবাসা, মাফিয়া ও রহস্যর গল্প পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। কেমন? হুম হুম। গোলাপ ফুলের গন্ধ চারিদিকে ছড়িয়ে আছে এখনো। বিছানার চারপাশে ফুল দিয়ে সাজানো সেই বিছানার চাদর কুঁকড়ে আছে। ঘরের মেঝেতে ছড়িয়ে আছে কিছু কাপড় চোপড়। আর সেই ঘরের সবচেয়ে আকর্ষণীয় যেই বিষয়, সেটি হলো বিছানার উপর নবদম্পতির দেহ দুটো। দূর থেকে বোঝা যাচ্ছে আরাম করে শুয়ে আছে, কিন্তু যদি দক্ষ কেউ ভালো করে খেয়াল করে তাহলেই বুঝে যাবে যারা শুয়ে আছে বা ঘুমিয়ে আছে, আর যাই হোক না কেন, তাদের ঘুম আর ভাঙার নয়। কারণ দুজনই বিজ্ঞানের ভাষায় ব্রেন ডেড, সংক্ষেপে মৃত। সোজা দৃষ্টিতে সেটা খুন, আর বাঁকা দৃষ্টিতেও সেটা একটা খুনই। সোজা দৃষ্টি বলতে কেউ বলবে কোনো শত্রু এসে তাদের খুন করে রেখে চলে গেছে, আর বাঁকা দৃষ্টি বলতে কেউ বলবে তাদের দুজনের মধ্যে হয়তো কেউ একজন বিয়ে নিয়ে সন্তুষ্ট ছিল না, যার কারণে একজন অপরজনকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছে। সেটাও এক প্রকারের খুন। এই পর্যন্ত সব কিছু ঠিকই ছিল, কিন্তু প্যাচটা তখনই লাগে যখন জানা যায় সেই দুজন প্রেম করে পারিবারিকভাবে বিয়ে করেছে। এইটা জানার পর পুরো দৃষ্টিভঙ্গি পাল্টে যায়। পুলিশ ইন্সপেক্টর জামাল আহমেদ দাঁড়িয়ে আছে সেই ঘরের মাঝ বরাবর। মাথার উপর তখনও ফ্যান ঘুরছে, তাও তিনি ঘেমে যাচ্ছেন। পাশেই দাঁড়িয়ে আছে কনস্টেবল হারুন। সামনে থাকা লোকগুলো ঘরের ভেতর থেকে খুনের সব রকমের নমুনা সংগ্রহ করছে। কেউ ঘর থেকে আঙুলের ছাপ, আবার কেউ মেঝেতে পড়ে থাকা বিভিন্ন আলামত। সবার কাজ শেষ হতে হতেই লাশ দুটো খুব সাবধানে তুলে নিয়ে যাওয়া হয়। এতক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে এসব দেখে যাচ্ছিল ইন্সপেক্টর জামাল। কেসটা তার মতে খুবই সোজা। যারা মারা গেছে তাদের বিয়ে নিয়ে হয়তো কেউ একজন খুশি ছিল না, যার কারণে কোনো এক ফাঁকে তাদের দুজনকেই মেরে দেয়। আর এখন তাকে সেই খুনিকে খুঁজে বের করতে হবে। কিন্তু কোনো একটা কারণে তার মনের মধ্যে অন্য কিছু ঘুরপাক খাচ্ছে। তার বারবার মনে হচ্ছিল অন্য কিছু আছে সেই সবের মধ্যে। আরও একবার পুরো ঘর ভালো করে পর্যবেক্ষণ করার পর তিনি বেশ কিছুক্ষণ পরিবারের লোকদের সাথে কথা বলে বেরিয়ে যায় ঘর থেকে। ঘণ্টাখানেক পর সোজা থানায় গিয়ে ভাবতে বসে যায় ইন্সপেক্টর জামাল। কারণ ঘটনাস্থলে তিনি যা যা পেয়েছে তার মধ্যে খুনিকে ধরার কোনো রাস্তা আলামত পাওয়া যায়নি। যা পাওয়া গেছে সব সেই দম্পতির জিনিসপত্র, আর হাতের ছাপগুলো যেগুলো পাওয়া গিয়েছে সেগুলোর রিপোর্টও চলে এসেছে। সব বাড়ির লোকদের সাথে মিলে যায়। বাহিরের কারো হাতের ছাপ পাওয়া যায়নি। আর সবচেয়ে বড় যেই জিনিস তাকে ভাবিয়ে তুলেছে সেটা হলো যারা খুন হয়েছে তাদের দেহে আঘাতের কোনো চিহ্ন মাত্র নেই। এর অর্থ হতে পারে বিষ প্রয়োগ করে খুন করা হয়েছে। কিন্তু এতে ঠোঁট নীল হওয়ার কথা, কিন্তু সেটাও হয়নি। যে খুন দুটো করেছে সে অনেক সচেতনতার সাথেই কাজটা করেছে। জামাল আহমেদ দুদিন অপেক্ষা করলো পোস্টমর্টম রিপোর্টের জন্য, কারণ সেটা ছাড়া ইনভেস্টিগেশন এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। কারণ কোনো আলামত তার হাতে লাগেনি, আর যেই দুজন মারা গেছে তাদের সাথে কারো কোনো শত্রুতা ছিল না। ইনফ্যাক্ট তাদের পরিবারও সম্ভ্রান্ত পরিবার, সবার সাথে তাদের ভালো ওঠা বসা আছে। শত্রুতাবশত খুন করার প্রশ্নই ওঠে না। ফরেন্সিক রিপোর্ট হাতে পাওয়ার পর স্তব্ধ হয়ে যায় জামাল আহমেদ। কারণ সেই দুজন স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকে, আর সেটাও একই সময়। ঠিক রাত 2টো থেকে 3টার ভেতরেই তারা মারা গেছে। কিছু একটা দেখে ভয় পেয়ে তাদের মৃত্যু হয়েছে, সেটা স্পষ্ট লেখা আছে রিপোর্টে। কিন্তু ভেতর থেকে দরজা জানালা বন্ধ, কিছু ঢুকে ভয় দেখানোর কোনো প্রশ্নই আসে না। মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেল জামাল আহমেদের। কনস্টেবল হারুনের করুণা হলো তার স্যারকে সেই অবস্থায় দেখে। এইদিকে প্রভাবশালী লোকের ছেলে মেয়ে খুন হয়েছে, সেটার চাপও এসে পড়েছে তার উপর। মহল আর মিডিয়া তাকে প্রায় চুষে খাচ্ছে। এই অবস্থায় তাকে আর কয়েকটা দিন সময় দেওয়া হয়েছে কেস সমাধান করার জন্য। কিন্তু জামাল আহমেদ দিশা খুঁজে পাচ্ছে না কোনো। এই রকম অবস্থা যখন চলে যাচ্ছিল, ঠিক সেই সময় খবর পাওয়া যায় যে আরেকটা জায়গায় খুন হয়েছে। আর সেই খুনের পদ্ধতিটাও ঠিক একই রকম করে। বাসরাতে খুন হয়েছে দম্পতি, আর তারাও হার্ট অ্যাটাকের শিকার। হঠাৎ করে রাত 2টো থেকে 3টার সময় মারা যায় তারা দুজনেই। কিন্তু এটা কি করে সম্ভব? একটা কেসের এখন পর্যন্ত কোনো সুরাহা হলো না, তার মধ্যে আরও 2টো খুন।
এখন পর্যন্ত সেখানেও কোনো প্রমাণ পাওয়া যায়নি। আর যেই 4জন খুন হয়েছে তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না, একেবারে আলাদা ছিল তারা। কিন্তু যে বা যারা খুনগুলো করেছে তাদের মোটিভ কিছুতেই ধরা যাচ্ছে না। এই একটা জিনিসের কারণে পুলিশ কিছুই করতে পারছে না এতদিন। আর এইবার যারা খুন হয়েছে তার বড়লোক ঘরের সন্তান। ইন্সপেক্টর জামাল আহমেদ চিন্তায় আছে তার চাকরি নিয়ে। তিনি হারুনকে কাছে রেখে বললেন, হারুন, একটা জিনিস খেয়াল করেছো? কি জিনিস স্যার? খুনগুলো যে হচ্ছে সেগুলো সবগুলো বড়লোক ঘরের। আর একটা বিশেষ দিন করেই কিন্তু খুনগুলো হচ্ছে। জি স্যার, মানুষের জীবনে বিয়ের রাত অনেক গুরুত্বপূর্ণ রাত, আর খুনগুলো বেছে বেছে এই রাতে হচ্ছে। ঠিক বলেছ হারুন, আমাদের হাতে এই একটাই সূত্র আছে, আর তো কোনো সূত্র পাওয়া যায়নি। স্যার, আমাদের যা সিস্টেম সেখানে অনেক অনেক ভুল করে। সেই মোতাবেকে হয়তো দুটো খুনের মধ্যে কম কোনো সূত্র খুনি নিচে রেখে গেছে। আমাদের আবার সে জায়গায় দুটো খোঁজা দরকার। একদম ঠিক বলেছ। এখনই আমাদের সেখানে যাওয়ার ব্যবস্থা করো, আমি এখনই সেখানে যেতে চাই। ঠিক আছে স্যার। বলেই হারুন জিপ বের করার জন্য চলে গেল। তারা দুজন দাঁড়িয়ে আছে খুনের জায়গায়। সিল করে রাখা হয়েছে ঘরটা। কেউ কোনো কিছুতে হাত দেয়নি বা কোনো কিছু সরিয়ে নিয়ে যাওয়া হয়নি। ইন্সপেক্টর জামাল খুব ভালো করে পুরো ঘরটা দেখে যাচ্ছে, প্রত্যেকটা কোণা পর্যবেক্ষণ করে যাচ্ছে। সাথে হারুনও যোগ দিয়েছে, কিন্তু তেমন কিছুই চোখে পড়ছে না তাদের। প্রচুর গরম লাগছিল জামাল আহমেদের। হারুনকে তিনি ফ্যান ছাড়ার জন্য বলে। হারুন যখন ফ্যান ছাড়তে যাবে ঠিক তখনই জামাল আহমেদ চেঁচিয়ে হারুনকে থেমে যাওয়ার নির্দেশ দেয়। হারুন দেখতে পায় তার স্যার ফ্যানের দিকে তাকিয়ে কি যেন দেখে যাচ্ছে। হারুন সেদিকে তাকিয়ে দেখে ফ্যান ঝুলিয়ে রাখার জন্য ছাদে যে ফুটো থাকে সেখানে কিছু একটা আছে। জামাল আহমেদের নির্দেশে হারুন একটা টুল নিয়ে সেখানে উঠে যায়। সেই জিনিসটা নামিয়ে আনে সেখান থেকে। সেটা দেখেই একটা হাসি ফুটে ওঠে জামাল আহমেদের মুখে। একটা কাপড় ছিল সেটা। তিনি নিশ্চিত ছিলেন যে খুনি তাদের জন্য অন্তত কিছু একটা রেখে গেছে। কিন্তু যখনই কাগজটা তিনি খুললেন সাথে সাথে তার মুখ চুপসে যায়। দেরি না করে সাথে সাথে বেরিয়ে পড়ে পরের বাড়ির উদ্দেশ্যে। সেখানে গিয়ে একই রকম করে তিনি একটা কাগজ পায়। সেটা দেখেও তার মুখের ভঙ্গি একই থাকে। মনে মনে তিনি ধরেই নেন যে এই কেসের জন্য তার চাকরি যাবে নিশ্চিত। অফিসে ফিরে আসে তারা দুজনেই। হারুন দেখেছে সেই কাগজটা, কিন্তু কিছুই বুঝতে পারেনি। এইদিকে জামাল আহমেদের প্রেশার বেড়ে গেছে, মাথায় পানি ঢালা হচ্ছে তার। কিছুতেই কিছু মিলাতে পারছেন না তিনি। সাথে বোনাস হিসেবে আছে উপর মহল থেকে আসা চাপ আর মিডিয়া। ঠিক সেই সময় কনস্টেবল হারুন তার একটা উপকার করলো। তিনি একজন প্রাইভেট গোয়েন্দার খবর দিল। সেটা শোনার সাথে সাথে জামাল আহমেদের ভ্রু কুঁচকে যায়। রক্তবর্ণ চোখে তিনি হারুনের দিকে তাকায়। হারুন সেই দৃষ্টি দেখে হারুন বলে, স্যার, আমি জানি তার কাছে যাওয়া মানে পাগলের সামনে যাওয়া, আর সে আমাদের নাজেহাল করে ছাড়বে, সাথে এক গাদা টাকা নষ্ট। কিন্তু এইসব মিলিয়ে সে যে একজন টুকর গোয়েন্দা সেটা সবাই জানে। তার স্বভাব যেরকমই হোক, তার বুদ্ধি আমাদের সবার থেকে দাঁড়ালো। সে যত টাকাই নেক, কেস সমাধান সে করবে। আর তার গোপন পদ্ধতিগুলোর সামনে কেউ টিকতে পারেনি এখন পর্যন্ত। বয়স 30 হয়েছে তো কি হয়েছে, গায়ের শক্তি তার সিংহের মতো। এত কম বয়সে এত অর্জন দেখে আমি তার ছোটখাটো একজন ফ্রেন্ড স্যার। হারুনের কথায় আরও রেগে যায় জামাল আহমেদ, কিন্তু তার আর কিছুই করার নেই। সোজা বের হয় স্টেশন থেকে। জিপ নিয়ে চলে যায় ব্যাংকে। ব্যাংক থেকে টাকা তুলে একটা ব্যাগে ভরে তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আধা ঘন্টার মধ্যে জিপ এসে থামে একটা বাড়ির সামনে। কাঠের বাড়ি, গেটের সাথে খোদাই করা সিংহের একটা মুখ। সেখানে নেম প্লেটে বড় বড় করে লেখা প্রাইভেট ইনভেস্টিগেটর, আর সেটার নিচেই বড় বড় করে একটা সতর্কবাণী লেখা আছে। সেই লেখাটা পড়েই ইন্সপেক্টর জামাল আহমেদ চলে যেতে চাইছিল, কিন্তু অনেক কষ্টে নিজেকে সামলে নেয়, কারণ সেখানে লেখা ছিল, পয়সাওয়ালাদের জন্য আমি সর্বদা প্রস্তুত, আর যারা টাকা খরচ করতে পারবে না তাদের জন্য আমি কেন, আমার কুকুরও উপযুক্ত নয়।
এইটা পড়ার পর যে কারোর মন খারাপ হওয়ার কথা, কিন্তু এখন তাদের কিছু করার নেই। তাদের আসতে হয়েছে সিভিল ড্রেসে, দামি পোশাক পরে আসতে হয়েছে, আর হাতে টাকার ব্যাগ। প্রথমে গেটের ভেতরে যাওয়ার জন্য দারোয়ানকে দুটো 1000 টাকার নোট দিতে হবে। তারপর দারোয়ান তাদের ভেতরে ঢুকতে দিবে। এখন যেই আসুক না কেন, দারোয়ানকে 2000 টাকা না দিলে ভেতরে ঢোকা সম্ভব নয়। জামাল আহমেদ আর হারুন সব নিয়ম মানার পর ভেতরে ঢুকতে পারলো। বাড়ির ভেতর ঢুকেই তারা অবাক হয়ে গেল, কারণ তারা যে বাড়ির ভেতরে এসেছে সেখানে সাধারণত তামাকের গন্ধ থাকার কথা, কিন্তু পুরো বাড়ি জুড়ে তাজা গোলাপ ফুলের সুবাস। গোয়েন্দারা শৌখিন হয় না, তাদের বাড়িতে গেলে আগে তামাকের গন্ধ নাকে লাগে, কিন্তু এখানের পরিবেশ পুরোপুরি ভিন্ন। একটা ঘরে বসার নির্দেশনা পেয়েছে তারা। সেখানে একটা কম্পিউটারের সামনে বসে আছে একটা লোক। কিবোর্ডে তাদের হাতের আঙ্গুল দেখা যাচ্ছে, আর সেই আঙ্গুলের ফাঁকে শোভা পাচ্ছে একটা গোলাপ ফুল, মাথায় হ্যাট। ইন্সপেক্টর জামাল আহমেদ তার দৃষ্টি আকর্ষণের জন্য পেছন থেকে তাকে ডাক দেয়। সেই শব্দটা বন্ধ ঘরে ধীর গতিতে শোনা যায়। শব্দটা ছিল মিস্টার থ্রিলার। চেয়ারে বসে থাকা লোকটা চাকা লাগানো চেয়ার ঘুরিয়ে তাদের দিকে তাকালো। হাতে থাকা গোলাপ ফুলটা নাকের কাছে নিয়ে গন্ধ শুকিয়ে আবার নামিয়ে রাখে। 30 বছরের বেশি বয়স মনে হয় না, কিন্তু আসলে তার বয়স 28 বছর। মুখে একটা চওড়া হাসি ফুটেছিল তার। সুদর্শন যুবক, যে কোনো মেয়ে রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য সে একাই যথেষ্ট ছিল। হয়তো সেই কারণেই অহংকারটা তাকেই স্যুট করে। ফুলটা নামিয়ে এসে তাদের দিকে তাকিয়ে গড়গড় করে বলতে শুরু করে, মিস্টার জামাল আর কনস্টেবল হারুন সাহেব, আমি যদি ভুল না করে থাকি তাহলে আমার কাছে আসার কারণটা হলো 4টা খুন, আর সেই খুনগুলো আবার এমন জায়গায় হচ্ছে যে সেটাও বলার মতো নয়। মানুষের ফুল সজ্জার রাতে তাদের ওই সমাধি হয়ে যাচ্ছে। তার কথা শুনে ইন্সপেক্টর জামাল বেশি অবাক হলো না, কারণ তারা আগে থেকে জানে যে তারা যার সামনে বসে আছে সে সাধারণ কেউ নয়। মিস্টার থ্রিলারের সামনে থেকে সরে যায়, আর সরে যেতেই পেছনে থাকা কম্পিউটার স্ক্রিনে ভেসে থাকতে দেখে তাদের দুজনের ছবি। তারা বুঝে নেয় তাদের চিনে ফেলার রহস্য। তাদের ছবি বাহিরে থাকা ক্যামেরা থেকে সংগ্রহ করে সব তথ্য বের করে নিয়েছে। সাথে সাথে মিস্টার থ্রিলার আবার বলতে শুরু করে, আমি আর কিছু বলতে চাই না, যা বলার এখন আপনারা বলুন। আর তার আগে বলে রাখি, আমি কাজ করার আগে পুরো টাকা নেই সেই, আর আপনারা হয়তো জানেনই আমি কোনো কাজ সমাধান ছাড়া ফেলে রাখি না। সেজন্য নিশ্চিত থাকতে পারেন আমার প্রথম ফি 2 লক্ষ টাকা, সেটা আপনাদের এখন দিতেই হবে। দ্বিতীয়ত, ইনভেস্টিগেশন চলাকালীন যা যা খরচ হবে সব খরচ বহন করবেন আপনারা। ইন্সপেক্টর জামাল সবটা শুনে হারুনের দিকে করুণ দৃষ্টিতে তাকায়। হারুন তাকে আশ্বস্ত করতে পারে না, তার চোখেও বিস্ময়, কিন্তু এখন কোনো পথ খালি নেই। তারা 2 লক্ষ টাকা তাকে গুনি গুনি দিয়ে দেয়, আর শুরু থেকে কেসে যা যা তথ্য পেয়েছে সব বলে দেয়। আর এও বলে দেয় যে তাকে কেস থেকে বের করে দেওয়া বা চাকরি থেকে বের করে দিতে পারে। সবটা শুনে মিস্টার থ্রিলারের মুখে ফুটে ওঠে একটা রহস্যময়ী একটা হাসি। পায়ের উপর পা তুলে বলতে শুরু করে, কেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপনার পকেটে থাকা সত্ত্বেও সেটা আমাকে দিচ্ছেন না। যদি দিতে চান তাহলে আমার কিছু করার নেই, হয়তো আমাকে পরীক্ষা করতে চান, সে যাই হোক সেটার আর আমার দরকার নেই। সেটা ছাড়াই আমি কেস সমাধান করে দিব। আপনারা এখন যেতে পারেন। আর হ্যাঁ, আপনাকে কেস সমাধান করার জন্য আরও অনেক টাইম দেওয়া হবে, সাথে আপনার চাকরিও ঠিক থাকবে। ইন্সপেক্টর জামাল তার কথা শুনে অবাক হয়ে যায়, কারণ তার পকেটে যে সেই দুটো কাগজ যে ছিল সেটা তিনি হারুনকেও বলেনি। তাহলে মিস্টার থ্রিলার সেটা কি করে বুঝতে পারলো? সেটা নিয়ে আর ভাবার সময় নেই। মিস্টার থ্রিলার তাদের উঠে যেতে বলেছে, মানে এখনই তাদের বের হয়ে যেতে হবে। তারা দুজনই উঠে সোজা বের হয়ে জিপে উঠে চলে যায়। চেয়ারে হেলান দিয়ে বসে আছে মিস্টার থ্রিলার। এখন তার কাজ বেশি নেই। টেলিফোনের রিসিভার তুলে কাউকে ফোন করলো সে। তারপর গায়ে একটা টি শার্ট পরে, চোখে একটা পাওয়ার ছাড়া চশমা পরে বেরিয়ে পড়লো রাস্তায়। এখন তার ছোট্ট একটা কাজ বাকি, সেটা হলো একজন সহকারী খোঁজা। প্রতি নতুন কেসে সে একজন করে নতুন সহকারী খুঁজে বের করে। কেস শেষ হওয়ার সাথে সাথে সেই সহকারীর কাজও শেষ। অবশ্য তাকে মোটা অঙ্কের টাকাও দেয়। আর এখন পর্যন্ত যত সহকারী সে খুঁজে পেয়েছে তার বেশিরভাগই ছিল মেয়ে। সুন্দরী মেয়ে সহকারী সবারই কাম্য, কিন্তু মিস্টার থ্রিলারের সেটা কাম্য নয়, বরং মেয়েদেরই কাম্য মিস্টার থ্রিলারের মতো একজন সুপুরুষ বস।
মিস্টার থ্রিলার সোজা রাস্তা দিয়ে হাঁটতে থাকে। একটা দোকানে গিয়ে আইসক্রিম কিনে নেয়। গরম হোক বা শীত, আইসক্রিম ছাড়া তার মাথা কাজ করে না। মিস্টার থ্রিলার সেদিনের মতো সহকারী খোঁজা বন্ধ করে দিল। তার সহকারী খোঁজারও আলাদা একটা স্টাইল আছে, সেটা কেউ এখন পর্যন্ত খুঁজে বের করতে পারেনি। আর যারা সেটা খুঁজে বের করতে পারে তারাই মিস্টার থ্রিলারের সহকারী হওয়ার যোগ্যতা রাখে। অফিসে পৌঁছানোর পরে ইন্সপেক্টর জামাল একটা সুখবর পায়। সেটা ছিল তার উপর থেকে চাপ কমিয়ে দেওয়া হয়েছে। তাকে আরও অনেক সময় দেওয়া হয়েছে কেস সমাধান করার জন্য। সাথে তার চাকরি হারানোর কোনো ভয় নেই, যার কারণে তিনি গা ছাড়া দিয়ে থাকতে পারেন। এই খবর শোনার পর তার মনে মিস্টার থ্রিলারের জন্য একটা জায়গা তৈরি হয়ে যায়। তিনি পকেটে হাত দিয়ে একটা কাগজ বের করে। সেই কাগজে এমন কিছু অদ্ভুত জিনিস ছিল যে দেখে মনে হচ্ছিল কোনো বাচ্চা একটা কাগজে ইচ্ছে মতো আঁকাকি করেছে। কিন্তু সেটার মধ্যেও এমন একটা রহস্যময় সৌন্দর্য ছিল যে সেটা থেকে চোখ ফেরানো সম্ভব নয়। আর এই রকম একটা জিনিস কেউ কেন ফ্যানের সাথে রেখে দেবে? আর খুনি সেটা দ্বারা আসলে কি বোঝাতে চেয়েছে সেটা ইন্সপেক্টর জামাল এখনও বুঝে উঠতে পারছে না। দুটো কাগজে একই রকমের জিনিস ছিল, যেগুলো খুনের জায়গা থেকে পাওয়া গেছে। এই রকম করে চলে যাচ্ছিল, ঠিক 2 দিনের মাথায় খবর আসে আরেকটা খুন হয়েছে, আর সেটাও একই রকমভাবে। ইন্সপেক্টর জামাল সেখানে পৌঁছে যায়। সেটা আবার পুলিশ কমিশনারের কোনো রকম আত্মীয় হয়। তার মেয়ে জামাই খুন হয়েছে তাদের বিয়ের রাতেই। ইন্সপেক্টর জামাল সাথে সাথে সেই জায়গায় চলে যায়, জায়গাটা পরিদর্শন করার জন্য। খুনের ধরন আর বাকি সব কিছুই এক ছিল, কিন্তু শুধু একটা জিনিস গায়েব ছিল। সেটা হলো সিলিং ফ্যান ছিল না সেই ঘরে, শুধু একটা এসি ছিল। সেটা সার্বক্ষণিক চলতো দেখে ফ্যানের কোনো ব্যবস্থা নেই। আর সবচেয়ে বড় সেই জিনিস যেটাকে মিস্টার থ্রিলার গুরুত্বপূর্ণ জিনিস মনে করেছে, সেই জিনিসটাও কোথাও খুঁজে পাওয়া গেল না। ইন্সপেক্টর জামাল কিছুটা হতাশ ছিল, কিন্তু তার আগেই তার কিছু হতাশা দূর করে দেয় মিস্টার থ্রিলার নিজে। ইন্সপেক্টর জামালের সামনে বসে আছে একজন বুড়ো মানুষ। সেই সময় কারোর সাথে কথা বলার মতো অবস্থায় তিনি ছিলেন না। শুধু মিস্টার থ্রিলার ফোন করে বলেছিল যে একজন তার সাথে দেখা করতে আসবে, তাকে যেন বিনা বাধায় তার সাথে দেখা করতে দেওয়া হয়। আর সেই কারণেই মিস্টার জামালকে সহ্য করতে হচ্ছে সেই বুড়ো মানুষকে আর তার খক খক করে কাশির শব্দকে। কিন্তু কিছুক্ষণ পরেই সব বিরক্ত দূর হয়ে গিয়ে মিস্টার জামালের পুরো মনোযোগ চলে যায় সেই লোকটার দিকে, কারণ তিনি তার নকলদারি খুলে ফেলেছেন। আর সেটা খুলে ফেলতেই বেরিয়ে আসে মিস্টার থ্রিলারের হাসি খুশি মুখ। ইন্সপেক্টর জামালকে আরও বেশি অবাক করে দিয়ে মিস্টার থ্রিলার বলতে শুরু করে দেয়, লাস্ট যে 2টা খুন হয়েছে সেগুলোর খুনি আগের 4টা খুনের খুনি এক নয়। আগের 4টা খুন থেকে উৎসাহ পেয়ে কেউ এই 2টি খুন করেছে তার নিজের স্বার্থ হাসিলের কারণে। আর আমাকে 2 দিন সময় দিন, আমি সেই খুনিকে বের করেই বাকি 4টা খুনের খুনিকে খুঁজে বের করার কাজে মনোযোগ দিব। শুধু এইটুকু বলে ইন্সপেক্টর জামালকে আর কথা বলার কোনো সুযোগ না দিয়ে সেখান থেকে বেরিয়ে যায় মিস্টার থ্রিলার। তার উদ্দেশ্য এখন সেই বাড়ি যেখানে খুন হয়েছে শেষ 2 দম্পতি। তার হাতে ছিল একটা বিশাল ব্যাগ। সেই বুড়ো মানুষের ছদ্মবেশের বদলে এখন সেখানে শোভা পাচ্ছে একজন তরুণ যুবকের চেহারা। মিস্টার থ্রিলারের নিজের চেহারার কিছুই বোঝা যাচ্ছিল না। পুরো জিনিস দেখে বোঝা যাচ্ছিল যে সেই যুবকটা মাত্র বিদেশ থেকে দেশে আসলো আর তার নিজের বাড়িতে ঢুকছে। বিশাল বড় বাড়ি। গেটের সামনে থাকা দারোয়ান তাকে কিছুতেই বিনা অনুমতিতে ঢুকতে দিবে না, কারণ মালিকের নিষেধ আছে। অনেক জোরাজোরির পর বাড়ির মালিক আর ভিকটিমের বাবা বিশিষ্ট ব্যবসায়ী আমজাদ খান নিচে আসলো। তিনি সামনে আসার সাথে সাথে শুরু হয়ে গেল মিস্টার থ্রিলারের অভিনয়। সে করুণ সুরে বলতে শুরু করলো, আঙ্কেল, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি রাফি, নয়নের বন্ধু। আমরা আমেরিকাতেই একসাথেই পড়াশোনা করেছি, আর আপনার সাথে বেশ কয়েকবার কথা হয়েছে ফোনে। নয়নের বিয়েতে আসতে পারিনি, ফ্লাইট মিস করেছিলাম, সেই জন্য আজকে সারপ্রাইজ দিতে চলে আসলাম।
কথাটা শোনার পর আমজাদ খানের চেহারা পাল্টে গেল, কারণ নয়ন তার ছেলে আর সে আমেরিকা পড়াশোনা করত। বেশ অনেক বন্ধুর সাথে তার কথা হয়েছে, তাই মিস্টার থ্রিলার রূপী রাফিকে সন্দেহ করার কোনো কারণ তার কাছে নেই। তিনি দারোয়ানকে বলে তাকে নিয়ে ভেতরে চলে গেল। ভেতরে ঢোকার পর যখন সে শুনতে পারল নয়ন আর তার সদ্য বিয়ে করা স্ত্রী বিয়ের রাতেই খুন হয়েছে, তখন সে এমনভাবে অভিনয় শুরু করে দিল যেন তার নিজের ভাই মারা গেছে। চোখ দিয়ে পানি পর্যন্ত বের করতে শুরু করে দিল। সে কঠিন সুরে বলল, আঙ্কেল, আমি কথা দিচ্ছি যে বা যারা নয়নকে খুন করেছে তাদেরকে আমি খুব শীঘ্রই ধরে শাস্তি দেব। কথাটা বলার পর সে বাড়ির সবার দিকে তাকাল, তাদের মনের অবস্থা বোঝার জন্য। যা বোঝার সে বুঝে গেছে। খুনি সেই বাড়ির কেউ ছিল, যৌথ পরিবার। নিজেদের মধ্যে কোনো কিছু নিয়ে বিরোধ থাকায় কেউ একজন সুন্দর করে প্ল্যান করে নয়নকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। মিস্টার থ্রিলার রাফি আরেকটা অভিনয় শুরু করলো। সে বাড়ি থেকে চলে গিয়ে হোটেলে থাকতে চায়, কিন্তু আমজাদ খান তাকে জোর করে বাড়িতে থাকার ব্যবস্থা করে। মিস্টার থ্রিলার মনে মনে সেটাই চেয়েছিল। এখন সে দুটো টোপ ফেলবে, তারপর খুনি নিজে থেকেই তার কাছে ধরা দিবে। আমজাদ খানের পরিবারের সদস্য সংখ্যা ছিল মোট 8 জন। নয়নের বাবা আমজাদ খান, তার মা শেফালি খান, তার ছোট বোন আখি, আমজাদ খানের ভাই হাশেম খান, তার স্ত্রী রহিমা এবং তার 2 ছেলে রফিক আর শফিক। এছাড়াও পরিবারের সবচেয়ে বয়স্ক লোক আমজাদ খানের মা আছে সেখানে। বয়স 80 বছরের বেশি, ঠিকমতো চলাফেরা করতে পারে না। খুনি এদের ভেতরেই একজন, সেটা মিস্টার থ্রিলার খুব ভালো করেই জানে। সেই জন্য এক এক করে সবার সাথে কথা বলতে শুরু করে দেয় সে। প্রথমে কথা বলে নয়নের মার সাথে, বিভিন্ন রকমের প্রশ্ন করে তাকে। তার প্রশ্নগুলোর ধারণাটা অনেকটা এরকম ছিল যে, বিয়ের দিন কি কোনো আজব কিছু লক্ষ্য করেছিলেন, বা নয়ন অথবা তার স্ত্রীর ভেতরে কোনো অস্বাভাবিক বিষয়, সাথে খুনের সময় আপনি কোথায় ছিলেন, আর বাকি সদস্যদের কে কোথায় ছিল। নয়নের মা শান্ত ভাষায় সব উত্তর দেয়। তিনি বিয়ের দিন কোনো অস্বাভাবিক কিছু দেখেনি, আর নয়ন পুরো দিন অনেক হাসি খুশি ছিল। নিজের ভালোবাসার মানুষকে বিয়ে করেছে, হাসি খুশি থাকারই কথা। আর তার স্ত্রীও স্বাভাবিক ছিল। খুনের সময় তিনি তার স্বামীর সাথে ঘুমিয়েছিলেন। সারাদিন পরিশ্রম করে রাতে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছিল। আর বাকি সদস্যদের কে কোথায় ছিল তিনি সেটা জানেন না। সবাইকে এক এক করে প্রশ্ন করা শেষ হলো, কিন্তু সমস্যা সৃষ্টি করলো নয়নের চাচা আর তার 2 ছেলে। তারা বাহিরের কারোর কাছে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত ছিল না। নয়নের বোন আবার সবার থেকে উল্টো, সে কান্নায় এতটা ভেঙে পড়েছে যে ভালো মতো কিছুই বলতে পারে না। এই রকম করেই একদিন চলে যায়। সেই দিন রাতে মিস্টার থ্রিলার বাড়ির সবাইকে এক জায়গায় জড়ো করে, তারপর সবার উদ্দেশ্যে বলতে শুরু করে, আপনারা সবাই জেনে অবাক হবেন যে নয়ন আর তার স্ত্রীর খুনি এই বাড়িরই একজন। আর আগামীকাল দুপুরে আমি সবার সামনে খুনিকে নিয়ে আসব। আমার ঘরের বিছানার পাশে রাখা বক্সের ভিতর খুনির নাম আর তার বিরুদ্ধে সব প্রমাণ আছে। আমি নিজেও জানি না খুনিকে। একজন আমাকে খুনির বিষয়ে সব খবর সেখানেই দিয়েছে, আর সেটা কাল দুপুরেই খোলা হবে। এইটুকু বলে মিস্টার থ্রিলার সেখান থেকে চলে যায়। সে চলে যেতেই সবাই একে অপরের দিকে তাকাতে শুরু করে দেয়। রাত ঠিক 2টো বাজে। মিস্টার থ্রিলার শুয়ে আছে তার বিছানায়। ঠিক সেই সময় খট করে একটা শব্দ হয়। সাথে সাথে মিস্টার থ্রিলার লাফিয়ে উঠে বসে তার হাতে থাকা বন্দুক আগন্তুকের দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিয়ে বলে, তার মানে তুমি খুনি? দুপুর ঠিক 2টো বাজে। বসার ঘরে পরিবারের সব সদস্য দাঁড়িয়ে আছে, আর মাঝখানে দাঁড়িয়ে আছে মিস্টার থ্রিলার। হাতে তার একটা বক্স। সবার দৃষ্টি সেদিকে। মিস্টার থ্রিলার একবার সবার দিকে ঘুরে তাকালো, তারপর হাসতে হাসতে বলল, খুনিকে ধরার জন্য আমি 2টো টোপ ফেলেছিলাম, কিন্তু আমি ভাবতেও পারিনি যে সেটার সাথে উঠে আসবে এত রহস্য। আমি সত্যি অবাক। সবার মুখের ভাষা বন্ধ হয়ে গেছে। মিস্টার আমজাদ তার ছেলের খুনিকে সেটা জানার জন্য অপেক্ষা করছে অধীর আগ্রহে। মিস্টার থ্রিলার তার দিকে তাকিয়ে বলল, আঙ্কেল, আপনি এতদিন যাদের সাথে আছেন তারা প্রত্যেকে আপনার পিঠে ছুরি মেরে যাচ্ছে, সেটা আপনি এখনো বুঝতে পারলেন না। আমজাদ খানকে কিছু বলার সুযোগ না দিয়ে সে নয়নের চাচার দিকে তাকিয়ে বলল, কি হাশেম সাহেব, এখন মুখ খুলবেন নাকি আমি বলবো? আপনার আর মুখ খোলার দরকার নেই, আমি বলছি। আঙ্কেল,
তাহলে শুনুন, এটা আপনার ভাই নামের কলঙ্ক। আপনার সব বিজনেস সে সামলায় ঠিকই, কিন্তু সেখান থেকে কত টাকা যে গায়েব করে দিয়েছে সেই হিসাব আপনি জানেন না। যখন নয়ন বিয়ে করার সিদ্ধান্ত নেয় আর আপনি তাকে সব বিজনেস সামলানোর দায়িত্ব দেন, তখনই মাথায় আকাশ ভেঙে পড়ে হাশেম খানের। কারণ নয়ন আসলে তার সব প্ল্যান বরবাদ হয়ে যাবে। আর আরেকদিকে তার ছেলেরাও আছে যারা নয়নের হয়ে গোলামি করবে। সেটা তিনি কোনোদিনও সহ্য করতে পারতেন না। সেই কারণে তিনি ঠিক করেন নয়নকে শেষ করে দিবে। কিন্তু সেই রকম ভালো কোনো প্ল্যান তিনি খুঁজে পাচ্ছিল না। আর ঠিক সেই সময় টিভিতে দেখানো সিরিয়াল কিলিং সম্বন্ধে তিনি ধারণা নিয়ে সব প্ল্যান সাজায়। মিস্টার থ্রিলারের কথা শেষ হতেই হাশেম চিৎকার করে বলে ওঠে, হ্যাঁ, আমি সব প্ল্যান করছি, খুন আমিই করছি, আমাকেই জেলে দাও। মিস্টার থ্রিলার আবার মুচকি হেসে বলে, আরে উত্তেজিত হচ্ছেন কেন? আমি তো বলিনি আপনি খুন করেছেন। কাকে বাঁচাতে চাচ্ছেন মিস্টার হাশেম? সব কিছু দেখে শুনে আমজাদ খান বাকরুদ্ধ হয়ে গেছে। তিনি কোনো কথা বলতে পারছেন না। মিস্টার থ্রিলার এবার নয়নের বোন আঁখির দিকে তাকিয়ে বলল, অনেক সুন্দর অভিনয় করেছো তুমি, কিন্তু আমার সামনে সব কিছুই শেষ হয়ে গেল তো। অবশ্য তোমারই বা দোষ কোথায় বলো? যেখানে নিজের ভাই নেশার ঘরে তোমাকে তার বন্ধুদের মাঝে বিলিয়ে দিতেও আপত্তি করে না, সেখানে তোমার রাগ হওয়াটাই স্বাভাবিক। আর তোমার ভাবি, সেও ছিল একজন ডাইনি, সেটা তুমিও জানতে। তোমার ভাইয়ের আগেও তার আরও অনেকজনের সাথে সম্পর্ক ছিল, যার কারণে মোক্ষম একটা সুযোগ পেয়ে যাও দুজনকে একসাথে শেষ করে দিয়ে নিজে সহ পরিবারের সবাইকে বাঁচানোর। টিভিতে নিউজ দেখে প্ল্যান করো খুনের, আর সফলও হয়ে যাও। আঁখি কোনো কথা বলল না। সে মিস্টার থ্রিলারের দিকে তাকিয়ে হাসি দিয়ে বলল, আপনি যে আমার ভাইয়ের কোনো বন্ধু নয় সেটা আমি প্রথম দিনেই বুঝে গিয়েছিলাম। আপনার চোখের পানি আর অতিরিক্ত অভিনয় দেখে খুব সহজেই আন্দাজ করে নিয়েছিলাম, কিন্তু এখন নিশ্চিত যে আপনি আর কেউ নয়। আপনি পুলিশের লোকও নয়, কারণ পুলিশের লোক এত কিছু করবে না। আপনি ভাড়া করা একটা সস্তা গোয়েন্দা। কিন্তু একটা কথা বলে রাখি, আমি খুন করিনি। প্ল্যান আমি সাজিয়েছিলাম ঠিকই, কিন্তু আমি খুন করিনি। তার কথা শুনেই মিস্টার থ্রিলার আরও একবার হাসলো আর মনে মনে বলল, ক্লেভার গার্ল। মিস্টার থ্রিলার এবার তাকালো সেই দুই ভাইয়ের দিকে। তাদের দিকে তাকিয়ে বলল, তোমাদের জুটিটা খুবই সুন্দর, কিন্তু খুনের মতো জঘন্য কাজ করে দিলে দুইজন মিলে, তাও এত কাঁচা কাজ কি করে করতে পারলে? খুন যখন করলেই তখন ঘড়িটা কেন ফেলে আসলে সেখানে? দুই ভাই কথাটা শুনে একজন আরেকজনের দিকে তাকাতে লাগলো আর একই সাথে বলতে লাগলো, আমরা কোনো খুন করিনি, আর আমাদের হাতে আমাদের নিজেদের ঘড়ি আছে। মিস্টার থ্রিলার সেটা শুনে পকেট থেকে একটা ঘড়ি বের করলো আর তাদের দিকে উঁচু করে ধরে বলল, দেখো তো চিনতে পারো কিনা? সেটা দেখার সাথে সাথে চমকে ওঠে দুই ভাই। একজন আরেকজনের শার্টের কলার ধরে বলতে শুরু করে, শফিক, আমি তোকে বলেছিলাম সব কিছু দেখে নে, কিন্তু তুই তোর ঘড়ি ফেলে রেখে আসলি। এই দিকে শফিক তার ভাইকে চমকে দিয়ে বলে, ওইটা আমার ঘড়ি না, ওটা তোর ঘড়ি। আমার কাছে দোষ চাপাবি না। আর নয়নের কাছ থেকে তুই 10 লক্ষ টাকা ধার নিয়েছিস, সেটা শোধ করতে না পারে তুই খুন করেছিস। সেই 10 লক্ষ টাকা তুই আমার থেকে চুরি না করলে আমাকে তোকে বাঁচাতে এইসব প্ল্যান করতে হতো না। জবাবে বলে রফিক। দুজনের কথা কাটাকাটি দেখে মিস্টার থ্রিলার একটা দীর্ঘশ্বাস ফেলে আমজাদ খানের দিকে তাকিয়ে বলে, আঙ্কেল, দেখলেন তো এতদিন আপনি কাদের পুষে আসছেন, এরাই আপনাকে এত বড় ধোকা দিচ্ছে দিনের পর দিন। নিজের ছেলেই যেখানে আপনাকে ধোকা দিয়েছে, সেখানে এরা তো কিছুই নয়। আপনার ছেলের চরিত্র ছিল নিকৃষ্ট। সবটা দেখে আর সব কিছু শোনার পর আমজাদ খানের বলার মতো কিছুই ছিল না। তিনি শুধু শুকনো মুখে বললেন, বাবা, এখানে তো তুমি সবাইকে খুনি প্রমাণিত করে দিচ্ছ, কিন্তু এরা সব একসাথে কি করে নয়নকে মারতে পারে? খুব ভালো কথা বলেছেন আঙ্কেল, মানতেই হবে। এই বয়সে আপনার মাথা অনেক পরিষ্কার, কিন্তু এত পরিষ্কার মাথায় এত কিছু আপনার চোখের সামনে দিয়ে হয়ে যাচ্ছিল, সেটা আপনি ধরতেও পারবেন না। সেটা কি করে হয় বলুন তো? জবাবে বলে ওঠে মিস্টার থ্রিলার। আমজাদ খানের মুখ শুকিয়ে যায়। তিনি শুকনো মুখে বলে, এখন কি তুমি আমাকে আমার ছেলের আর তার বউয়ের খুনের দায় স্বীকার করতে বলবে? আমি একবারও সেই কথা বলিনি আঙ্কেল, কিন্তু যখন ছেলের বউয়ের বাবা আপনার ছেলের মাথা খেয়ে তার ঘর জামাই করতে চায়, আর আপনার ছেলেও সেই কথা শুনে আপনার দেওয়া সব সম্পত্তি নিয়ে
আপনারই শত্রুর মেয়ের সাথে বিয়ে করে ঘর জামাই হতে চায়, তখন নিজের ছেলেকে খুন করার কথাটা একবার হলেও বিশিষ্ট ব্যবসায়ী আমজাদ খানের মাথায় এসেছে নিশ্চয়ই। আই অ্যাম রাইট আঙ্কেল? কঠিন গলায় জবাব দেয় মিস্টার থ্রিলার। তার কথা শেষ হতেই আমজাদ খান ধপাস করে বসে পড়ে চেয়ারে। মিস্টার থ্রিলার এবার সবার সামনে এসে বলতে শুরু করে, আমার প্রিয় বন্ধুর পরিবারের সবাইকে জানাই আমার সালাম। আমি হলাম মিস্টার থ্রিলার। আমার হাত থেকে এখন পর্যন্ত কোনো অপরাধী পার পায়নি, তাই আপনাদের কারো পার পাওয়ার কোনো সুযোগ নেই। আপনাদের সবার মনে নয়নের জন্য একটা ক্ষোভ ছিল, সেই কারণেই খুন হতে হয় তাকে। কিন্তু আপনাদের মধ্যে কারো মধ্যে ক্ষোভটা একটু বেশি ছিল, যার কারণে সেই আগে খুন করতে সক্ষম হয়েছে। তাই যেই খুনটা করে থাকুক না কেন, তাকে ধন্যবাদ দেওয়া আপনাদের কর্তব্য। আমি আপনাদেরকে বলেছিলাম আমার ঘরের বিছানার পাশে একটা বক্স রাখা আছে, আর সেখানেই লেখা আছে খুনির নাম এবং খুনের কারণ। আর সেটা ছিল সবচেয়ে বড় টোপ। সেই বাক্সে কি আছে সেটা দেখার কৌতূহল সামলাতে না পেরে সবাই নিজেদের কর্ম ফাঁস করে দিলেন আমার কাছে। কথাটা শেষ হবার পরেই সবাই আবার সবার দিকে তাকাতে শুরু করলো। মিস্টার থ্রিলার তাদের সেই অবস্থা দেখে হাহা করে হাসতে শুরু করে দিল। মিস্টার থ্রিলার আবার কথা শুরু করতে যাবে, ঠিক সেই সময় তার ফোন বেজে ওঠে। কার ফোন সেটা না দেখে রিসিভ করে এসে ঝাঁঝালো কণ্ঠে বলতে শুরু করে, কাজের সময় ফোন রিসিভ করা একদমই পছন্দ করি না। আর কেস সমাধান হয়ে গেছে। 2 ঘন্টার ভিতরে খুনি পুলিশ স্টেশনে পৌঁছে যাবে। আর কালকেই আমার মিশর যাত্রার সব ব্যবস্থা করে রাখবেন। মনে রাখবেন প্লেনের টিকিট 2টা, আর কায়রো শহরের বেস্ট হোটেলে 2টা বিছানার একটা ঘর বুক করলেই চলবে। কথাটা শেষ করেই ফোনটা কেটে পকেটে রেখে দেই। ইন্সপেক্টর জামাল আহমেদ ফোনের ওই পাশের কথা শুনে অবাক হয়ে গেছে, কারণ হঠাৎ করে এমন কিছু হয়ে যায়নি যে মিস্টার থ্রিলার দেশের বাইরে সুদূর মিশর যাবে আর মিস্টার থ্রিলারের কোনো সহকারী যাবে সেটা তিনি বুঝতে পারছেন, কারণ প্লেনের 2টো টিকিট সাথে হোটেল বুক করতে বলেছে। আর সেই সহকারী যে ছেলে সেটাও বুঝতে পারছেন তিনি। তার কারণ হলো কোনো মেয়ে হলে সে 2টো রুম বুক করতে বলতো, কিন্তু এখানে তো বলেনি। ইন্সপেক্টর মাথার উপর আর চাপ না দিয়ে সব কিছু রেডি করতে শুরু করে দিল। এইদিকে মিস্টার থ্রিলার তাকিয়ে আছে টিভির পর্দায়। সেখানে কার্টুন দেখাচ্ছে, সেটা মনোযোগ দিয়ে দেখছে তিনি। বাড়ির সবাই হা হয়ে শুধু তাকিয়ে তার কার্টুন দেখে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে মিস্টার থ্রিলার আইসক্রিম খেতে চাইলো। সেটা শুনে সবাই আরও অবাক হয়ে গেল। আখি নামের মেয়েটা ভেতরে চলে গেল আর ফিরে এলো 1 কাপ আইসক্রিম হাতে। সেটা মিস্টার থ্রিলারের হাতে দিয়ে বলল, এখনো আমাদের বসিয়ে রাখবেন নাকি খুনিকে নিয়ে থানায় যাবেন? কথাটা শুনে মিস্টার থ্রিলার উঠে দাঁড়ালো। তারপর আইসক্রিম খেতে খেতে সোজা চলে গেল নয়নের মায়ের সামনে। সেখানে গিয়ে তাকে উদ্দেশ্য করে বলল, কি ম্যাডাম, এতক্ষণ তো দেখলেন সব কিছু। এবার আপনি কিছু বলুন। বলুন সবাইকে যে নয়ন আমজাদ খানের ছেলে নয়, সেটা আপনার একজন বন্ধুর ছেলে। সেটা বলুন সবাইকে। আর এটা যখন নয়ন জানতে পারে, তখনই সেই সত্যটা সবাইকে জানাতে চায়। কিন্তু আপনি তো সেটা চান না। আপনি তাকে অনেক রকম করে বোঝাতে থাকেন, কিন্তু তবুও সে এই চরম সত্য কথা তার বউকে বলে দেয়। আর সেই কারণেই সে ঘর জামাই হওয়ার জন্য তৈরি হয়ে যায়। আর আপনার মধ্যে আগে থেকে একটা অস্থিরতা ছিল, যার কারণে আমি ঠান্ডা মাথায় চিন্তা করতে থাকেন। আর শেষ পর্যন্ত তাকে এই দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করেন। আপনি আর আপনার সেই বন্ধু, যে এখনও আপনার সাথে যোগাযোগ করে যাচ্ছে। আর এই কথাও নয়ন জেনে গিয়েছিল, তাই আপনি আপনার সেই বন্ধুর পরামর্শে সুন্দর একটা প্ল্যান করেন। প্রথমে নয়ন আর তার বউয়ের ঘরের এসির ভিতর এমন একটা কেমিক্যাল দেন, যেটা তাদের নিঃশ্বাসের মধ্যে গিয়ে একটা ঘোরের সৃষ্টি করে। আর এটার বৈশিষ্ট্য হলো তারা এমন কিছু দেখে যেগুলো বাস্তবে সম্ভব নয়। আর সেই অবস্থায় যদি কেউ অতিরিক্ত ভয় পায়, তখনই তারা হার্ট অ্যাটাক করে মারা যায়। আর আপনার সেই বন্ধু ছিল কেমিস্টার প্রফেসর, সেই জন্য এই সব কিছু খুব সহজেই সম্ভব হয়ে গেছে। আপনি ভেবেছিলেন তার মা, তাই কেউ আপনাকে সন্দেহ করবেন না, তাই আপনি নিশ্চিন্তে ছিলেন। কিন্তু আমি যে খুব সহজেই সব ফাঁস করে দিলাম। এখন আপনাকে একটা পথ আমি দেব, সেটা হলো নিজেই পুলিশ স্টেশনে গিয়ে নিজের দোষ স্বীকার করবেন। আর আপনার সেই বন্ধু এখন কোথায় সেটাও বলে দিবেন। মিস্টার থ্রিলারের কথা শেষ হতে সে আর সেখানে দেরি করলো না। সোজা আমজাদ খানের কাছে গিয়ে দাঁড়ালো আর বলল, আমার কাজ শেষ। এখন আপনি যা করবেন সেটা আপনার ব্যাপার। কাকে রাখতে চান আর কাকে বের করতে চান সেটাও আপনার ব্যাপার। আমি শুধু আপনাকে একটা কথা বলতে চাই, সেটা হলো আমার আখিকে আমার চাই।
কয়েকদিনের জন্য। কয়েকদিন পর তাকে আবার সুস্থভাবে ফিরিয়ে দিয়ে যাব। আজকে যা হলো তার জন্য হয়তো আমাকে অন্তত বিশ্বাস করতে পেরেছেন। আমজাদ খানকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে সে আখির দিকে তাকিয়ে বলল, তোমার হাতে সময় 10 মিনিট। রেডি হয়ে ব্যাগ গুছিয়ে এখনই আমার সামনে হাজির হয়ে যাবে। আমরা কোথায় কেন যাচ্ছি সেটা পরে বলবো। আশা করি সেটা জানার পরই খুশি হবে। আখি সরাসরি মিস্টার থ্রিলারের দিকে তাকিয়ে বলল, আমরা মিশর যাচ্ছি বাকি 4টা খুনের সমাধান করার জন্য। আমি যেতে রাজি, কিন্তু একটা শর্তে। সেটা হলো আমার 20 মিনিট দরকার তৈরি হওয়ার জন্য। বলেই সে চলে গেল। মিস্টার থ্রিলার মুচকি হেসে তার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো আর একটা শব্দ উচ্চারণ করলো। সেটা ছিল পারফেক্ট। ততক্ষণে তার আইসক্রিম খাওয়া শেষ হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরেই নিচে নেমে আসে আখি। হালকা মেকআপ করেছে সে, হাতে ছোটোখাটো একটা ব্যাগ। 2 দিনে ভালো করে তাকে লক্ষ্য করেনি মিস্টার থ্রিলার, কিন্তু আজকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে তার দিকে। আখি আসলেই অনেক সুন্দর একটা মেয়ে। মিষ্টি হাসি আর তুখোড় বুদ্ধি তাকে যেন আরও সুন্দর করে তুলেছে। মিস্টার থ্রিলার তার দিকে তাকিয়ে বলল, পুরো 30 সেকেন্ড লেট তুমি। এখানে আর সেকেন্ডও দেরি নয়। তোমার মা আর তার বন্ধু পুলিশের কাছে চলে গেছে এতক্ষণে। আমাদেরও রওনা হওয়া উচিত। বলার সাথে সাথে তারা দুজন বেরিয়ে পড়ে। খবরের চ্যানেল একটা খবর পেয়ে গেছে, তো সেটা নিয়ে কথা বলা যাচ্ছে। সব ক্রেডিট যাচ্ছে ইন্সপেক্টর জামালের কাঁধে। চাইলে মিস্টার থ্রিলার সবার সামনে আসতে পারত, কিন্তু এইসব ছোটোখাটো বিষয়ে তার উৎসাহ নেই। তার উদ্দেশ্য শুধু টাকা। আখিকে নিয়ে মিস্টার থ্রিলার তার বাড়িতে চলে গেছে। সেখানে গিয়ে একটা রুম তাকে দিয়ে দেয় মিস্টার থ্রিলার। আগামীকাল বিকেলে তাদের ফ্লাইট। একটা রাত এখানেই থাকতে হবে তাকে। আর আখি যদি সেই বাড়িতে থাকতো তাহলে আরও অনেক কিছুর মুখোমুখি হতে হতো তাকে। সেই কারণে মিস্টার থ্রিলার তাকে এখানে নিয়ে এসেছে। বাড়িতে আসার পরপরই ইন্সপেক্টর জামাল তাকে ফোন দেয়। ফোন দিয়ে বলে, আমি কি জানতে পারি হঠাৎ আপনি মিশর কেন যাবেন? ফোনের অপর পাশে থাকা মিস্টার থ্রিলার হাসতে হাসতে জবাব দেয়, আপনার থেকে যে টাকা নিয়েছি সেটা দিয়ে শপিং করতে, আর সেখান থেকে আপনার জন্য খুনি কিনে নিয়ে আসবো, তাই সেখানে যাচ্ছি। আর আমি যা যা করতে বলেছি সেইগুলো ঠিক মতো করলেই হলো। আপনি আসলেই খুব ভালো একজন পুলিশ। তা না হলে নিজের পকেট থেকে মানিব্যাগ চুরি হওয়ার পরেও আপনি বুঝতে পারলেন না। এইটুকু বলেই সে ফোন রেখে দেয়। ফোন কাট হওয়ার সাথে সাথে জামাল আহমেদ নিজের পকেটে হাত দিয়ে দেখে সেখানে ঠিকই মানিব্যাগ আছে। সেটা খুলে পরীক্ষা করে দেখে সব টাকাই ঠিক আছে, কিন্তু যেটা শুধু নেই সেটা সেই কেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সেই 2টো কাগজ। তিনি বুঝতেও পারেনি কোন এক ফাঁকে কেউ একজন সেই মানিব্যাগ চুরি করে সেই 2টো কাগজ বের করে নিয়েছে। আর সেটা নিশ্চয়ই করিয়েছে মিস্টার থ্রিলার, এবং সেটা থেকে এমন কোনো তথ্য বের হয়ে এসেছে যার কারণে তাকে মিশর যেতে হচ্ছে। এখন তার উপর আর চাপ নেই, কারণ তিনি সম্পূর্ণভাবে মিস্টার থ্রিলারের উপর নির্ভরশীল হয়ে গেছে। বাড়িতে এসে মিস্টার থ্রিলার তার মুখ থেকে রাফির মুখোশ খুলে তার আসল চেহারাতে চলে এসেছে। প্রথমে আঁখি তাকে চিনতেই পারেনি, কিন্তু কিছুক্ষণ বোঝানোর পর তাকে চিনতে পারে। তা না হলে আরেকটা ঝামেলা হয়ে যেত। সেদিন রাতে খাবার বসে আঁখি মিস্টার থ্রিলারকে জিজ্ঞেস করে, হঠাৎ আমাকে নিয়ে মিশর কেন যেতে চাচ্ছেন? আর যদি যেতেই হয় তাহলে আমাকে কেসের ব্যাপারে আগে পুরোটা খুলে বলুন। জবাবে মিস্টার থ্রিলার বলতে শুরু করে, শোনো আখি, আমি এক এক কেসে এক এক সহকারী নেই। আর এইবার আমি তোমাকে বাছাই করেছি, আর তুমি ঠিক সেই রকমই সহকারী যেমনটা আমি চাই। প্রথমত, আমি যে একজন গোয়েন্দা সেটা তুমি বুঝে গিয়েছিলে। দ্বিতীয়ত, আমি যে সেই কেসের জন্য মিশর যাচ্ছি সেটাও আন্দাজ করতে পেরেছ। তোমার মধ্যে একটা লুকিয়ে থাকা গোয়েন্দা আছে, সেটা তুমি জানো। আর সেই কারণেই তোমার পুরো ঘর জুড়ে শার্লক হোমস দিয়ে ভরা। আর আমি যদি ভুল না করে থাকি তাহলে তুমি নিজেও গোয়েন্দা হতে চাও। সবই বুঝলাম, কিন্তু আমি দুঃখিত আপনাকে সস্তা গোয়েন্দা বলার জন্য। এখন আমি বুঝতে পারছি আপনি কতটা মহান। আপনার বুদ্ধি আছে, সেটার অহংকারও আছে আপনার। তা না হলে বাড়ির সামনে সেই সাইনবোর্ড দেখে দিতেন না, গরিবদের দেখতে পারেন না, তাই তো? মিস্টার থ্রিলারের কথায় প্রশ্ন করে আঁখি। মিস্টার থ্রিলার হেসে জবাব দেয়, এখন এসব নিয়ে কথা বলতে চাচ্ছি না আমি। আঁখি আবার প্রশ্ন করে বসে, আচ্ছা ঠিক আছে, তাহলে বলুন আপনি আমার পরিবার আর আমার ব্যাপারে এত কিছু কি করে জানতে পারলেন, আর সব কিছু ঠিকঠাক বলেই দিলেন? খুবই সহজ ছিল সব কিছু বের করা।
আমি প্রথম দিন সেখানে গিয়ে যখন বলেছিলাম 2 দিনের মধ্যে আমি খুনিকে খুঁজে বের করব, তখনই সবার মুখটা শুকিয়ে গেছিল। পরের বার আমি বাড়ির কাজের লোকদের সাথে কথা বলি, কারণ একটা বাড়ির গোপন বিভিন্ন বিষয় সেই বাড়ির সদস্যরা না জানলেও কাজের লোকেরা জানে। আর সেখান থেকে আধা আধা জেনে সবার বিষয় চিন্তা করে সবার একটা করে আলাদা গল্প তৈরি করি, আর সেটা তাদের সামনে এমনভাবে বলি যাতে তারা নিজেরাই বাকিটা স্বীকার করে নেয়। কিন্তু তার আগে আমি টোপ দেই যে আমার বিছানার পাশে রাখা বক্সে সব ইনফরমেশন আছে, কিন্তু আসলে সেখানে কিছুই ছিল না। কিন্তু সেই বাক্স দেখার জন্য আর কে খুনি সেটা জানার জন্য সবাই এক এক করে রাতে আমার ঘরে আসে, কিন্তু তারা কেউ খুন করেনি সেটা স্বীকার করে তারা। আর তাদের কথা আমাকে বিশ্বাস করতে হয়, কারণ তখনও আমার হাতে কোনো প্রমাণ আসেনি। শেষে একটা লোক আসে সেই বাক্সটা চুরি করতে, আমি তাকে হাতে নাতে ধরে ফেলি, কিন্তু সে পালিয়ে যায়। আর সেই ছিল তোমার মায়ের বন্ধু, তার চেহারা আমি দেখিনি তখনও। যখন আমি তোমার মায়ের ঘরের সামনে দিয়ে যাচ্ছিলাম তখন তোমার মাকে কারোর সঙ্গে কথা বলতে শুনি, আর তখনই সব কিছু ক্লিয়ার হয়ে যায়। আখির প্রশ্নের উত্তরে জবাব দেয় মিস্টার থ্রিলার। আখি আবার প্রশ্ন করে, কিন্তু আমি তো সেখানে সেই বাক্সে কি আছে সেটা দেখতে যাই নাই। আর বাড়ির সবাই এত আগ্রহ নেই যে তারা খুন না করা সত্ত্বেও সেই বক্সে কি আছে সেটা দেখার জন্য যাবে। মিস্টার থ্রিলার আবার হাসতে হাসতে বলে, আমার গেম প্ল্যান পুরো আলাদা মিস আখি। সেই বাক্সে খুনির নাম লেখা আছে, আর এই বাড়িতে কে কে নয়নের শত্রু তাদের নামও লেখা আছে। সেই গুজব আমি ছড়িয়ে দিয়েছিলাম, আর এটা তুমিও জানো। সবার সামনে আমি এটা বলিনি, কিন্তু সবাইকে আলাদা আলাদা করে সেই খবর আমি দিয়েছিলাম। কিন্তু তুমি যে লেডি গোয়েন্দা হয়ে আসবে না সেটা আমি বুঝতে পারিনি। সবটা শুনে আখি হা হয়ে যায়। সেদিন রাতে আসলে তার জ্বর ছিল, তাই সেও বক্স দেখতে যায়নি। আর মিস্টার থ্রিলার যে এত নিখুঁত প্ল্যান করেছে সেটা তার বুঝতে আরও কিছুক্ষণ সময় লাগলো। পরদিন সকালে মিস্টার থ্রিলার এবং আখি রওনা দেয় মার্কেটের উদ্দেশ্যে। মিশর যাত্রার জন্য তাদের বেশ কিছু কেনাকাটা দরকার, সেটার জন্য আখিকেও সাথে নিয়েছে সে। তারা দুজন মার্কেট ঘুরে বেশ কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিল। কিন্তু ফেরার পথে ঘটে গেল একটা ঘটনা। বাংলাদেশের রাস্তায় বের হলেই দেখা পাওয়া যায় গরিব সব মানুষদের, কেউ ভিক্ষুক, আবার কেউ বা হকার, কেউ চামার, আবার কেউ মুচি। সবার মধ্যে বেশি লক্ষ্য করা যায় বিষয়টা, সেটা হলো ছোট ছোট বাচ্চাদের হাতে একটা করে থালা, আর সেটা নিয়ে তারা করছে ভিক্ষা। এইরকম একটা শিশু আখির কাছে আসলো। তার কাছে এসে করুণ গলায় বলল, তার কথা শুনে আখি গলে যায়। এমনি একটা বাচ্চা ছেলে করুণ স্বরে কেক খেতে চাচ্ছে, সে নিষেধ কি করে করবে? কিন্তু তার কাছে কোনো টাকা ছিল না, তাই সে মিস্টার থ্রিলারের কাছে টাকা চায়। মিস্টার থ্রিলার সেটা শুনে আর দেখে সে বাচ্চার সামনে হাঁটু গেড়ে বসে, তারপর সোজা তার চোখের দিকে তাকায়। সেই বাচ্চাটা তাকেও বলে। সেই বাচ্চাটা আরও কিছু বলতে যাবে, তার আগে মিস্টার থ্রিলার তার গালে বসিয়ে দেয় কষে একটা থাপ্পড়। সেটা এত জোরে ছিল যে বাচ্চাটা পড়ে যায় মাটিতে। সেটা দেখে আখি ছুটে এসে সে বাচ্চাকে তুলতে চাইলে মিস্টার থ্রিলার তাকে বাধা দেয়, আর সেখান থেকে ঢুকে যায় মার্কেটের ভেতর। আখির চোখে পানি চিকচিক করছিল। সে ভাবতেও পারেনি মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে যে একটা বাচ্চার গালে ওই রকম করে থাপ্পড় দিতে পারে। ভরা মার্কেটের ভেতরে আখি দাঁড়িয়ে যায় সেখানে, আর থামিয়ে দেয় মিস্টার থ্রিলারকে। তার গালে জোরে একটা থাপ্পড় বসিয়ে দেয় আর বলে, তোর মতো রাক্ষস আমি দুটো দেখিনি। কিসের এত অহংকার তোর? তোর রূপের? বাহ, ছেলেদের রূপের অহংকার আর কি নিয়ে এত গর্ব করিস? তোর বুদ্ধি আছে দেখে তুই যা খুশি তাই করবি। ভুলে যাস না, তোকেও জন্ম দিয়েছে একটা মা। বড় ঘরে জন্ম না দিলে তুইও তার মতো ভিক্ষা করতি। পুরো মার্কেটের লোক সেদিকে তাকিয়ে আছে আখির দিকে, আর মিস্টার থ্রিলার তার চোখের মধ্যমণি। বাংলাদেশে কেউ ফ্রিতে বিনোদন দেখা আবার ছেড়ে দেয় না। মিস্টার থ্রিলার হাতের উপর হাত বেঁধে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু শুনে যাচ্ছিল। আখির কথা বলা যখন শেষ হলো তখন সে আবার তার হাত ধরে সেই জায়গায় নিয়ে গেল যেখানে সেই বাচ্চাটাকে সে মেরেছিল। সেখানে গিয়ে মিস্টার থ্রিলার হাত উঁচু করে সেই বাচ্চাকে আবার দেখায়। আখি দেখে যে সেই বাচ্চাটা যাকে পারছে তাকেই বলছে তাকে কেক কিনে দেওয়ার জন্য। অনেকে তাকে কেক কিনে নেওয়ার জন্য টাকাও দিচ্ছে, কিন্তু সেটা দিয়ে সে কেক না কিনে পকেটে রেখে দিচ্ছে। মিস্টার থ্রিলার তখন আখিকে বলে, আমি কোনো সাধু সন্ন্যাসী হতে আসিনি। আমি নিজের জন্য কাজ করি সব সময়। অন্যের দিকে তাকানোর সময় আমার নেই। যেই বাচ্চাকে ভিক্ষা করতে দেখেছো
সেও নিজের স্বার্থের জন্যই ভিক্ষা করছে। আর ভিক্ষা হলো সেই বিজনেসের একটা পলিসি যেখানে কোনো লস নেই। যে তার গলার আওয়াজ আর চেহারা যত করুণ করতে পারবে সেই বেশি টাকা কামাই করতে পারবে। আর সেই ছেলেটা কেক খেতে চাচ্ছে, কিন্তু এই ব্যস্ত শহরে তাকে সময় নষ্ট করে কেক কিনে দেওয়ার মতো কেউ নেই। সেটা সেই বাচ্চা হয়েও ভালো করেই জানে। তাই লোকেরা তাকে টাকা দেয় যাতে সে নিজে কেক কিনে খেতে পারে। কিন্তু সে এত টাকা পাওয়া সত্ত্বেও কেক কিনে খায় না, কারণ তার উদ্দেশ্য হলো টাকা। আর যদিও কেউ তাকে কেক কিনে খাওয়ায় তাহলে সেটাও তার লাভ। বিনা পয়সা খরচে ভালো জিনিস খেতে পারবে। এরা স্কুলে যেতে পারবে, কিন্তু টাকার লোভে তারা সেখানে যায় না। এরা জানে এদের জন্য লেখাপড়া করে কোনো লাভ নেই। চাকরিতে যোগ দেওয়ার আগে তার ব্যাকগ্রাউন্ড জানতে চায়। সেখানে গিয়ে যদি বলে তার বাবা ভিক্ষা করত আর সেও ভিক্ষা করত, তখনই সেই চাকরি তো দূরের কথা, তাকে ইন্টারভিউয়ের জন্য দেওয়া চেয়ারেও বসতে দেওয়া হবে না। আর হ্যাঁ, এটাই বাংলাদেশ। যে সিস্টেম পরিবর্তন করতে আসবে সে নিজেই পরিবর্তন হয়ে সিস্টেম হয়ে যাবে। তাই যদি এখানে টিকে থাকতে হয় তাহলে নিজের জন্য টিকে থাকতে হবে, আর কারোর জন্য নয়। এখন তুমি সেই ছেলেটার সামনে যাও, তোমাকে আবারও সেই একই কথা বলবে, তোমার কাছে কেক চাইবে। তোমাকে চিনতেও পারবে না, কারণ তারা তোমার চেহারা নয়, তারা টাকার চেহারা মনে রাখে। বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখতে পারো। আর আমি কেন তাকে থাপ্পড় দিয়েছি সেটাও বলছি কিছুক্ষণ পর। আগে গিয়ে দেখো। মিস্টার থ্রিলারের কথা শুনে আঁখি পরীক্ষা করার জন্য সেখান দিয়ে যেতে থাকে। আর মিস্টার থ্রিলারকে ঠিক প্রমাণ করে দিয়ে সেই ছেলেটা আবার তার ওড়না ধরে আগের বলা কথাগুলো বলতে থাকে। আঁখি তার ভুল বুঝতে পেরে যায়। মিস্টার থ্রিলারকে সে একটু বেশি বলে দিয়েছে। সে ফিরে যায় মিস্টার থ্রিলারের দিকে। সেখানে গিয়ে দেখে মিস্টার থ্রিলার মাথার পেছনে হাত দিয়ে হাসছে। তার চেহারা দেখে আঁখি কিছু বলতে যাবে তার আগে মিস্টার থ্রিলার তাকে থামিয়ে দিয়ে বলে, বাংলাদেশ সম্বন্ধে তো অনেক ধারণা হলো, তাই না? এইবার তাহলে রাস্তার লোকদের নিয়ে একটা ধারণা হয়ে যায়, কি বলো? সেই ছেলেকে কেন থাপ্পড় দিলাম সেটা দেখার সময় এসে গেছে। চলো তাকে ফলো করা যাক। বলেই তারা দুজন সেই ছেলেটার পিছু পিছু যেতে থাকলো। সেই ছেলেটার সামনে এগিয়ে যাচ্ছিল। দুপুর হয়ে এসেছে প্রায়, বিকেলে তাদের ফ্লাইট, কিন্তু সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তারা সেই ছেলের পিছু পিছু গিয়ে দেখে এসে আরও কয়েকজন তার বয়সী ছেলেদের সাথে দেখা করলো। তারপর তাদের রোজগার করা সব টাকা এক জায়গায় করে একজনের কাছে রেখে দিল। পরে তারা একটা দোকানে হয়ে দোকানদারকে সব টাকা দিয়ে দিল, আর দোকানদার তাদের একটা ব্যাগ দিল। সেই ব্যাগ নিয়ে আবার একটা জায়গায় যায়। সেখানে যাওয়ার পর একটা লোক তাদের সাথে দেখা করে আর সেই ব্যাগ নিয়ে চলে যায়। যাওয়ার আগে তাদের সবাইকে কিছু টাকা দেয়। এতক্ষণ ধরে পুরো বিষয়টা দেখার পরেও আঁখি কিছুই বুঝতে পারে না। মিস্টার থ্রিলারকে এসে বলতে যাবে তার আগে মিস্টার থ্রিলার তাকে বলতে থাকে, এই পুরো প্রসেস হলো ড্রাগস সাপ্লাইয়ের জন্য। প্রথমে মার্কেটে সেই সব ছেলেদের সবাইকে একটা করে ফাটা নোট দেয় ক্রেতারা, সেটাই হচ্ছে স্লিপ। আর সেটা নিয়ে গিয়ে সেই বাচ্চারা দোকানদারকে দেয়, আর সেই দোকানদার সেই ফাটা নোট বেছে তাদের প্রত্যেককে ড্রাগস দেয়। আর সেই ক্রেতারা তাদের চিনে রাখে যাদের তারা ফাটা নোট দিয়েছিল। তাদের থেকে তারা ড্রাগস নেয় আর তাদের কিছু টাকা দেয়, কারণ তারা সরাসরি দোকান থেকে সেগুলো নিতে পারবে না। পুলিশ পাহারা দেয়, কিন্তু বাচ্চাদের কেউ সন্দেহ করে না, সেই জন্যই এত কিছু। এখন প্রশ্ন আসবে, আমি কি করে জানলাম এত কিছু? আমি সেই বাচ্চার দিকে তাকিয়ে দেখি তার চোখ লাল, আর সে একটু পরপর তার আঙ্গুল নাকে ঠেকিয়ে গন্ধ নিচ্ছে। তারপর যা বোঝার বুঝে গেলাম, সেও ড্রাগস নেয়। তাই তাকে একটা থাপ্পড় দিলাম। এত বড় প্রসেস আমি জানতাম না, কিন্তু আন্দাজ করেছিলাম কিছুটা। এখন নিশ্চিত হয়ে গেলাম। মিস্টার থ্রিলারের কথা শোনার পর আঁখির চোয়াল ঝুলে পড়ে। মিস্টার থ্রিলার একটা হাসি দিয়ে তাকে নিয়ে বাড়িতে চলে যায়। ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে। সেখানে ইন্সপেক্টর জামাল অপেক্ষা করছে তাদের বিমানের টিকিট নিয়ে। যখন ইন্সপেক্টর জামাল দেখে মিস্টার থ্রিলারের সহকারী একজন মেয়ে, তখন তিনি লজ্জা বোধ করেন, কারণ তিনি ভেবেছিলেন তার সহকারী হবে একজন ছেলে। কিন্তু তার ধারণা পুরোপুরি ভুল। ইন্সপেক্টরের কাছ থেকে বিমানের টিকিট নেওয়ার পর মিস্টার থ্রিলার জামাল আহমেদের দিকে তাকিয়ে বলে, যেই প্রশ্ন করতে যাচ্ছেন তার উত্তর হলো, আপনি আমার কাছে আসার পর আপনার পকেটে বারবার হাত দিচ্ছিলেন আর আমার মুখের দিকে তাকাচ্ছিলেন। তখনই আমি বুঝে গেছি আপনার পকেটে এমন কিছু আছে যেটা কেসের সাথে যুক্ত। সেটা আপনি আমাকে তখনও দেন নাই, মানে আপনি তখনও বুঝে উঠতে পারেননি যে সেটা আসলেই কেসের সাথে যুক্ত কিনা। আর তখনই আমি আমার মতো ধারণা করে নেই।
আপনার পকেট উঁচু ছিল না, মানে ভারী কিছু নয়, পকেট সমান ছিল, তার মানে কাগজ জাতীয় কিছু। আর তখনই সব পরিষ্কার হয়ে যায়। যখন আমি কেসের জন্য নেমে পড়ি তখন কোনো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তখন আপনার পকেট থেকে সেই কাগজটা চুরি করে নেই, আর সেটার সাহায্যেই বুঝে যাই সব হিসেব। আর আপনার খুনি এই মুহূর্তে মিশরে আছে, তাকে আপনার হাতে জীবিত তুলে দেওয়ার দায়িত্ব আমার। এইটুকু বলেই মিস্টার থ্রিলার আর অপেক্ষা করলেন না ইন্সপেক্টর জামাল কি বলে সেটা শোনার জন্য। ঢুকে গেল এয়ারপোর্টের ভেতর। এয়ারপোর্টের ভেতর ঢোকা থেকে আখির মনে একটা প্রশ্ন আসছে, সেটা হলো মিস্টার থ্রিলারের আসল নাম কি। সে মিস্টার থ্রিলারকে প্রশ্ন করতেই মিস্টার থ্রিলার হেসে জবাব দিল, আমার নাম নিক। নিজেকে মিস্টার থ্রিলার বাদে আমি নিক নামে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। সেটা শোনার পরও আখির মনে কেমন জানি হতে লাগলো। সে সুযোগ বুঝিয়ে মিস্টার থ্রিলারের পাসপোর্টটা নিজের কাছে নেয় আর সেটা খুলে দেখে সেখানে লেখা নাইমুল ইসলাম লেখা। তার মানে হয় এন নাইমুল আর আই ইসলাম, কিন্তু বাকি থাকে কি, সেটার অর্থ কি? আখি অনেক খুঁজেও সেটার কোনো অর্থ বের করতে পারলো না। এইদিকে বিমান ছাড়ার ঘোষণা দিয়ে দিয়েছে, খুব শীঘ্রই তারা পৌঁছে যাবে হাজার বছরের পুরনো ইতিহাস পিরামিডের দেশ মিশরে। কায়রো এয়ারপোর্ট থেকে সোজা হোটেলে চলে যায় তারা দুইজন। একটা গাড়ি ভাড়া করেছিল তারা দুইজন, সেখানে এখন সেটা ছেড়ে দিয়েছে। গাইড আর গাড়ি এই দুটো জিনিস বাইরের দেশে প্রচুর কাজে। আর এটা হচ্ছে মিশর। দ্য গ্রেট গিজার পিরামিডের অবস্থান এখানে, সাথে আরও অনেক পিরামিড আছে। হাজার বছরের রহস্যে ঘেরা পিরামিডের রহস্যগুলো এখনও সমাধান হয়নি পুরোপুরি। অষ্টাদশ শতাব্দীর অনেক ফারাও বাদশার মমি এখনও খুঁজে পাওয়া যায়নি। অষ্টাদশ শতাব্দীকে হাইলাইট করার কারণ হলো সেই সময়ের শাসকগণ ইতিহাসে প্রসিদ্ধ বেশি। সেই সময়ের অনেক নারী ফেরাউনও আছে, তারা ইতিহাস বিখ্যাত। তাদের বীরত্ব রূপের কারণে তারা আজও মানুষের মুখে মুখে পরিচিত। সেই দেশে দূর বাংলাদেশ থেকে আসা দুজন গাইড ছাড়া ঠিক মতো চলতে পারে না, সেটাই স্বাভাবিক। আর মিশরে যদিও তারা কেসের কারণে এসেছে, কিন্তু পিরামিড আর মিশরের ঐতিহ্য না দেখে চলে যাওয়া তাদের কাম্য নয়। হোটেলে বসে আছে আখি আর মিস্টার থ্রিলার রূপী নিক। আখি আর তাকে মিস্টার থ্রিলার ডাকে না, কারণ তাকে বারণ করে দিয়েছে সেই নামে ডাকতে। কারণ এখানে কেউ তাদের সন্দেহ করুক সেটা তারা কোনোদিনই চায় না। আখি মিস্টার থ্রিলারকে প্রশ্ন করলো, আপনার নামটা তো অনেক রহস্যজনক, কিন্তু এখনও আমি মিস্টার থ্রিলার এর রহস্য উদ্ধার করতে পারলাম না। আর কেসের ব্যাপারেও আমাকে এখনও কিছু বলেননি আপনি। যদি কিছুই না জানি তাহলে সহকারী হয়ে এসে আমার লাভটা কি হলো শুনি। প্রথমে আমাকে আপনি করে কথা বলা বাদ দাও। দ্বিতীয়ত আমার নামের মানে জানতে এসো না, নিজেই ফেসে যাবে ধাঁধাতে। শান্ত হয়ে জবাব দেয় মিস্টার থ্রিলার। কিন্তু কেসের ব্যাপারে তো কিছু বলতে পারেন আমাকে। আবার প্রশ্ন করে আখি। মিস্টার থ্রিলার এবার সোজা হয়ে উঠে বসে, পকেট থেকে দুটো কাগজ বের করে ধরে তার সামনে, এর বক্তৃতা দিতে শুরু করে দেয়। এই দুটো হলো খুনের সবচেয়ে বড় বিষয়। এই দুইটা কাগজকেই খুনের কারণ বলা চলে। এগুলো কোনো সাধারণ কাগজ নয়, খুনি নিজের হাতেই সেইগুলো রেখে গেছে। আর এই ধরনের কাগজ শুধু মিশরেই তৈরি হয়। এই গেল কাগজের কথা। এখন আসি সেখানে লেখা জিনিসগুলোর দিকে। সেগুলো আসলে কোনো আজে বাজে জিনিস নয়, সেগুলো এক ধরনের প্রাচীন ভাষা। প্রাচীন মিশরে এই ধরনের ভাষা ব্যবহার করত মানুষ, কিন্তু এখন আর কেউ সেগুলো ব্যবহার করে না। আর সবচেয়ে বড় বিষয় হলো সেটার সুযোগ নিয়ে কিছু খারাপ দল এই ভাষাকে তাদের সাংকেতিক ভাষা হিসেবে ব্যবহার করে। আর এখানে ঠিক সেই রকম কিছুই লেখা আছে। এখানে লেখা আছে, তোমরা তোমাদের কাজের ফল ভোগ করলে যেই কাজের শাস্তি ওপরে গিয়েও তোমাদের পেতে হবে। মূলত কথাটা সেই চারজন যারা খুন হয়েছিল তাদের উদ্দেশ্যে বলা। কথার ধরন অনেকটা অভিশাপের মতো। এই কথার মানে উদ্ধার করতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। এরপর এই কথা কেন বলা হয়েছে সেটা খুঁজে পেতেও আমাকে একটা ধারণা বের করতে হয়েছে, সাথে অনেক খোঁজ খবর নিতে হয়েছে আমাকে। এইটুকু বলে একটা নিঃশ্বাস নিল মিস্টার থ্রিলার। আখি এতক্ষণ মন দিয়ে শুনে যাচ্ছিল, সে আবার প্রশ্ন করে বসলো তাকে। কি কাহিনী যেটা আপনি দুঃখিত তুমি তৈরি করেছো, যার ভিত্তিতে আমরা মিশরে এসেছি? আসলে ঠিকই বলেছ, এটা একটা কাহিনী বটে।
রূপকথার কাহিনী, আর সেটা প্রাচীন মিশরে অনেক পরিচিত বটে। তাহলে শুরু থেকেই বলি, যেই 4 জন মারা গেছে আসলে তারা একে অপরকে খুব ভালো করে চিনত, কিন্তু সরকারি কাগজে তাদের কোনো যোগসূত্র নেই। কারণটা খুব সহজ, তারা হয়তো এমন কিছু করেছিল যার কারণে পয়সা খাইয়ে সব কিছু মুছে দিয়েছে তারা। আর আমার ধারণা ঠিক করে দিয়ে সেই রকম কিছুই বেরিয়ে আসে। আমার হাত ঠিক কতটা উঁচুতে সেটা এখনও কেউ জানে না, আর কেউ ধারণাও করতে পারবে না কোনো দিন। যাই হোক, সেই সব বাদ। আমি মাটি খুঁড়ে বের করে আনি সব রহস্য। যারা মারা গেছে সেটা তাদের আসল পরিচয় ছিল না, তারা ছদ্মনামে বেঁচে আছিল, কিন্তু বেশি দিন বেঁচে থাকা তাদের ভাগ্যে ছিল না। সবাই ছিল যুবক, আমেরিকাতে পড়াশোনা করতো তারা 4 জন। 4 জনের 2 জন মেয়ে আর 2 জন ছেলে, আর একে অপরকে তারা ভালোবাসতো। এরপর একদিন তাদের কলেজ থেকে পাঠানো হয় মিশরে একটা প্রজেক্টের কারণে। সেখানে গিয়ে তারা এমন কিছু আবিষ্কার করে যার কারণে তাদের মৃত্যু হয় এই রকম রহস্যজনকভাবে। আর তারা মিশর থেকে ফিরে আসার পরেই নিজেদের পরিচয় রেকর্ড থেকে মুছে দিয়ে নতুন পরিচয়ে বেঁচে থাকতে শুরু করে। তারা একে অপরের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়, কিন্তু ভালোবাসা তাদের বাধা দেয়। সেই কারণেই তারা তাদের ভালোবাসার মানুষকে খুঁজে বের করে বিয়ে করে ফেলে, কিন্তু সেটা হয়তো তাদের কোনো শত্রু জেনে যায়, যার কারণে তারা নিজেদের পরিচয় পাল্টে ফেলেছিল। সেই সুযোগ বুঝে তাদের মেরে ফেলে। চেয়ারে হেলান দিয়ে এক নাগারে কথাগুলো বলে থেমে যায় মিস্টার থ্রিলার। আখি তখনও বুঝে উঠতে পায়নি এত কিছু সে কি করে জানতে পারল, কিন্তু সে মিস্টার থ্রিলারের নামটার পেছনে থাকা রহস্য ধরে ফেলেছে। থ্রিলার অর্থ রহস্য, আর মিস্টার থ্রিলার নিজেই একটা রহস্য। আর কথাবার্তা আর কাজের ধরন সব কিছু রহস্যজনক। সেই জন্যই তার নাম মিস্টার থ্রিলার। সেটা আখির বুঝতে বাকি রইল না। সে আর কিছু না ভেবে তাকে প্রশ্ন করল, আচ্ছা, সবই তো বুঝলাম, কিন্তু কার্ডের লেখা আর মিশর আসা সব ঠিক আছে, কিন্তু খুনি পর্যন্ত আমরা পৌঁছাবো কি করে? আর খুনি যে মিশরেই আছে সেই কথাটা সত্যি? কথাটা শোনার পর মিস্টার থ্রিলারের মুখে ফুটে ওঠে একটা রহস্যজনক হাসি। সে বলে, আমাদের এখন 2টো কাজ। প্রথম কাজ হলো সেই 4 জন যেই কলেজে পড়তো আর সেখান থেকে তাদের কিসের প্রজেক্ট দিয়ে এখানে পাঠানো হয়েছিল সেইটা জানতে হবে। আর সেই 4 জন বাদে প্রজেক্টে আরও ছাত্রছাত্রী ছিল, তাদের সাথেও কথা বলতে হবে। আর দ্বিতীয় কাজ হলো একটা গাইড খুঁজে বের করতে হবে আমাদের। এরকম করে তো আর বসে থাকতে পারি না ঘরে। কিন্তু সেই সব স্টুডেন্টের সাথে কথা বলবো কি করে? তারা ছড়িয়ে আছে পৃথিবীর বিভিন্ন দেশে, আর তাদের খুঁজে পাবো কি করে? আর বাকি থাকলো সেই প্রজেক্ট, সেটা জানা খুব কঠিন নয়। তাদের কলেজে যোগাযোগ করলেই বেরিয়ে আসবে সব কিছু। উত্তেজনার সাথে বলে ওঠে আখি। মিস্টার থ্রিলার আবার আগের মতো হেসে জবাব দেয়, সেসব আমার উপর ছেড়ে দাও। সেই সব আর কে কোথায় আছে সেটা সেই কলেজ থেকেই পাওয়া যাবে, আর তাদের ফোন নাম্বারও সেখান থেকেই জানা যাবে সব কিছু। আর আমার লোক 2 দিনের মধ্যে সব খবর আমাকে জানিয়ে দেবে। আর এই 2টা দিন আমাদের মিশরটা ভালো করে ঘুরে দেখতে হবে শুধু। আর এখনকার কিছু কেস যদি হাতে পাওয়া যায় মন্দ হয় না। রেজিস্ট্রেশনে বলা আছে একটা গাইডের খোঁজ তারা করে দিবে। কথাটা শেষ না হতেই ফোন বেজে ওঠে তাদের ঘরের। টেলিফোন কানে দিতেই মিস্টার থ্রিলার কিছু বলে। কথা শেষ করে সে আখির দিকে তাকিয়ে বলে, একটা গাইড খুঁজে পাওয়া গেছে, এখানে আসছে সে দেখা করতে। আর যদি ভাগ্য ভালো থাকে আজকে থেকে ঘোরাঘুরি শুরু করে দিতে পারবো। কিছুক্ষণ পরেই দরজাতে ঠক ঠক শব্দ হয়। আখি গিয়ে দরজা খুলে দিতেই হাসি মুখে ভেতরে ঢুকে পড়ে 22-23 বছরের হাসি খুশি এক তরুণী। চোখে মুখে আভিজাত্যের ছায়া, সুন্দরী বললে ভুল হবে, অপ্সরীর মতো দেখতে। হালকা মেকআপে গালে লাল আভা, মুখের গড়ন অনেকটা মিশরীদের মতো, কিন্তু চোখ আর নাকের দিকে তাকালে মনে পড়ে যায় এশীয় মেয়েদের কথা। ভেতরে এসে হাসি মুখে তাদের অভ্যর্থনা জানালো, তারপর নিজের পরিচয় দিল মেয়েটা। তার নাম সালমা কুরেশি। মিশরে একটা ইউনিভার্সিটিতে আর্কিওলজি নিয়ে পড়াশোনা করছে। এখন ছুটি চলছে, তাই পার্ট টাইম গাইডের কাজ করছে। আর সবচেয়ে বড় বিষয় তার ক্ষেত্রে সেটা ছিল সে আধা বাংলাদেশি। তার মা বাংলাদেশি আর তার বাবা মিশরের। একটা দুর্ঘটনাতে তার বাবা মা মারা গেছে, তাই সে নিজেই কাজ করে তার নিজের খরচ চালায়। মায়ের কাছ থেকে আধা আধা বাংলা বলা শিখেছে।
মিস্টার থ্রিলার আর আখি দুজনেই মোটামুটি খুশি সেই রকম একটা গাইড পেয়ে। কিন্তু আখির কেমন জানি লাগছে মেয়েটাকে, কারণ সে কী রকম একটা করে মিস্টার থ্রিলারের দিকে বারবার তাকাচ্ছিল, আর মিস্টার থ্রিলারও তার দিকে হেসে হেসে কথা বলছিল। কিন্তু তাতে আখির কি? মিস সালমাও খুশি তাদের পেয়ে। তারা বিকেল থেকেই বের হওয়ার সিদ্ধান্ত নেয়। প্রথমে তারা যাবে গ্রেট গিজাতে। সালমা জানিয়েছে একদিন পুরো ঘুরে দেখেও নাকি সেটা শেষ করা যাবে না। শুধু একদিন কেন, অনেক দিন লাগবে সেটা ভালো করে ঘুরে দেখতে। তাই বিকেলে শুধু তারা একটা অংশ দেখবে। বিকেল হওয়ার কিছু আগেই বেরিয়ে পড়ে তিনজন। গাড়ির ব্যবস্থা সালমা নিজেই করেছে আর সেই ড্রাইভ করছে সেটা। কিন্তু পথে যেতে যেতে ঘটে গেল একটা অস্বাভাবিক ঘটনা। হঠাৎ করে তারা দাঁড়িয়ে যায় একটা জায়গায়। সামনে এগোতে পারছে না আর গাড়িটা। কিছু একটা হয়েছে সামনে, রাস্তায় জ্যাম বেঁধে গেছে পুরো। মিস্টার থ্রিলার সামনে এগিয়ে গিয়ে দেখতে চাইল আসলে হয়েছেটা কি। সাথে সাথে আঁখিও নেমে যায় তার সামনে। সামনে গিয়ে দেখে একটা বৃদ্ধ লোক মাটিতে পড়ে আছে, বুকে তার গুলি লেগেছে। আশেপাশের মানুষ তলিয়ে তাকিয়ে দেখছে সেদিকে, কেউ কিছু করছে না, কারণ তার সামনেই দাঁড়িয়ে আছে বন্দুক হাতে কয়েকজন লোক। স্থানীয় ভাষায় সবাইরে শাসাচ্ছে যাতে কেউ সে বৃদ্ধকে বা কারা খুন করেছে সেটা না বলে। বৃদ্ধর বুকে লেগেছে গুলি। মিস্টার থ্রিলার একবার সেদিকে তাকিয়ে পর্যবেক্ষণ করে নিল, তারপর আখিকে বলল, লোকটাকে বাঁচানো যাবে যদি আর 5 মিনিটের মধ্যে হাসপাতালে ভর্তি করানো যায়, কিন্তু সেটা আর সম্ভব নয়, কারণ সেই লোকগুলো মনে হয় না তাকে বাঁচতে দিবে। বৃদ্ধ লোকটার দিকে তাকিয়ে আখির অনেক মায়া হলো, কিন্তু মিশরের অপরাধী সংগঠন সম্বন্ধে তার কোনো ধারণা নেই, তাই সে আবেগে ভাসছে। মিস্টার থ্রিলারকে সে বারবার কিছু করতে বলে, কিন্তু মিস্টার থ্রিলার চুপচাপ দাঁড়িয়ে আছে। এদিকে সময় চলে যাচ্ছে। হঠাৎ করে আখি একটা অঘটন ঘটিয়ে ফেলে। সে ছুটে চলে যায় সেই লোকটার কাছে। সেখানে গিয়ে তাকে তুলে হসপিটালে নিতে চায়। তার সেই কাজ দেখে সেই লোকগুলো যারা তাকে গুলি করেছিল তারা অবাক হয়ে যায়। তখন একটা লোক হাসতে হাসতে আবার বন্দুক উঁচিয়ে ধরে আখির দিকে। এর ঠিক কয়েক মিলি সেকেন্ড পরেই কানে আসে বুলেটের শব্দ। মাটিতে পড়ে যায় আরেকটা দেহ। চোখ বন্ধ করে সেই বৃদ্ধকে শক্ত করে ধরে আছে আখি। তার পাশে পড়ে আছে আরেকটা মৃতদেহ। সেটা সেই লোকটার দেহ ছিল যে তার দিকে বন্দুক তাক করেছিল। আর তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে মিস্টার থ্রিলার। আর তার পাশে দাঁড়িয়ে আছে একটা যুবক যার হাতে শোভা পাচ্ছে একটা বন্দুক। সেই গুলি করেছে সেই লোকটাকে। আখি যখন দেখতে পেল তারা নিরাপদ আর সেই বৃদ্ধ লোকটাকে সে হাসপাতালে নিয়ে যেতে পারবে, তখন সে উঠে দাঁড়ালো। সে আশা করেছিল মিস্টার থ্রিলার তাকে সাহায্য করবে, কিন্তু সে কিছুই করলো না। মিস্টার থ্রিলারের দিকে বিষ চোখে তাকিয়ে আবার বৃদ্ধের দিকে তাকায় সে। তাকিয়ে দেখে বৃদ্ধের চোখ বন্ধ হয়ে গেছে, নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে তার। এদিকে যেই লোকগুলো মানুষকে সতর্ক করছিল যাতে তাদের বিরুদ্ধে কেউ মুখ না খুলে, তারা ঘুরে তাকায় সেই যুবকের দিকে যে তাদের একজনকে মেরে ফেলেছে। পরিস্থিতি বেগতিক দেখে লোকজন সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু সেখানে শুধু দাঁড়িয়ে থাকে সেই যুবক, মিস্টার থ্রিলার আর আখি। সেই লোকগুলো নিজেদের বন্দুক বের করবে তখনই পুলিশের গাড়ির শব্দ শোনা গেল। সাথে সাথে তারা সেখান থেকে পালিয়ে যায়। তাদের সেই সাথীর লাশ সেখানেই পড়ে থাকে। সেই যুবক মিস্টার থ্রিলারের কাছে এসে স্থানীয় ভাষায় কিছু বলতে থাকে, কিন্তু সে কি বলছিল তার কিছুই মিস্টার থ্রিলার বুঝতে পারে না। তাই সেই যুবকটা ইংরেজিতে তাদের বলেই সুন্দর একটা হাসি উপহার দিল সে। মিস্টার থ্রিলার আখিকে নিয়ে সেখান থেকে চলে আসে আর গাড়িতে বসেই সালমাকে হোটেলে ফিরে যাওয়ার নির্দেশ দেয়। আজ আর তারা পিরামিড দেখতে যাবে না। যেতে যেতে সব কিছু খুলে বলে সে। আখির মুখে কোনো কথা ছিল না। তার কোলে একটা লোক মারা গেছে, অথচ সে কিছুই করে উঠতে পারেনি। সেই দিন সালমাকে বিদায় করে দিয়ে তারা আর কোথাও বের হয়নি। আর সেই যুবক কে ছিল সেটাও তাদের জানা হয়ে ওঠেনি। আর বিষণ্ণ হয়েছিল আখি। মনে হচ্ছিল অনেক রেগে আছে মিস্টার থ্রিলারের উপর। মিস্টার থ্রিলার সেটা খুব ভালো করেই বুঝতে পারছিল। তাই সেই আগ বাড়িয়ে বলে উঠল, আমি চাইলে সেই লোককে সেখান থেকে বের করে নিয়ে আসতে পারতাম, কিন্তু তার আগেই সে মারা যেত। আপনাকে কি আমি কিছু বলেছি? যেই লোক নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না, সে কি করে বুঝবে একটা মানুষের জীবনের কত মূল্য?
রাগ ছড়িয়ে পড়ল আখির কণ্ঠে। তার কথা শুনে মিস্টার থ্রিলার একটা হাসি দিয়ে বলল, এতই যখন মানুষের জীবনের মূল্য দিতে জানো তাহলে নিজের ভাইকে কেন মারতে চেয়েছিলে? আখির মুখে একটা তাচ্ছিলের হাসি ফুটে ওঠে, চোখে তার পানি আর মুখে হাসি। বিচিত্র এক দৃশ্য, সচরাচর সেই রকম দৃশ্য দেখা যায় না। সে সেই রকম করেই বলতে লাগলো, একটা মানুষ আরেকটা মানুষকে তখনই খুন করতে যায় যখন তার সহ্যের ক্ষমতা শেষ হয়ে আসে। আপনি হয়তো জানেন না আমার ভাই কেমন ছিল। আমার ভাই ছিল একজন জানোয়ার। আমার ভাই বড়লোকের সন্তান, তাই রাস্তায় ফুর্তি করে বেড়াতো। যখন দেখলো সেটাতেও তার মন ভরছে না, তখন রাস্তায় দাঁড়িয়ে থাকা একটা মেয়েকে রেপ করে মেরে ফেলে। টাকা খাইয়ে সবার মুখ বন্ধ করে কেস বন্ধ করে দেয়। আর তার বন্ধুরা একদিন বাড়িতে আসে, মদের পার্টি করছিল তারা। তার একটা বন্ধু আমার সাথে অসভ্যতা করতে থাকে। এক পর্যায়ে সেটা বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়, আর আমি ভাইয়ের পিছনে লুকাই। একটা বোন যখন বিপদে পড়ে তখন সে মনে প্রাণে তার ভাইয়ের সাহায্য চায়, কিন্তু আমার ভাই উল্টো আমাকে তার সেই বন্ধুদের সামনে ছেড়ে দেয়, আমাকে নিয়ে তামাশা করে, আমার গায়ে হাত দেয়। আমি কোনো মতে সেখান থেকে বেরিয়ে আসি। তাদের সাথে ছিল আবার আমার ভাবি। একটা মেয়ে হয়ে সে আরেকটা মেয়ের সর্বনাশ কী করে করতে পারে সেটা আমি মেনে নিতে পারছিলাম না। তাই শেষে অতিষ্ঠ হয়ে আমি প্ল্যান করি, কিন্তু মানুষ খুন করার কোনো ইচ্ছে আমার ছিল না, আর আমি পারতামও না। কথাগুলো শেষ করেই কান্নায় ভেঙে পড়ে আখি। মিস্টার থ্রিলার একটা মুচকি হাসি দিয়ে নিজের কথা বলতে শুরু করে, আমি সেই বৃদ্ধকে খুব সহজে গাড়িতে তুলে নিতে পারতাম, কিন্তু সেই গাড়িতে উঠেই মারা যেত আর ফেসে যেতাম আমরা। তাই আমি কিছু করি নাই। সেই যুবক আমাদের বাঁচিয়েছে, সে আইনের কোনো লোক ছিল না, তার পিছনে অন্য কিছু রয়েছে। এখনই টিভি খুললে সেই খুনের ব্যাপারে জানতে পারবে, বলা হবে গ্যাংওয়্যার, কিন্তু সেই রকম কিছু নয়। সেটা খুবই পরিকল্পিত খুন, আর যে খুন করিয়েছে সে খুবই প্রভাবশালী। আখি আর কিছু শুনতে চায় না। মিস্টার থ্রিলারের কথাগুলো তার আর ভালো লাগছে না। শুধু যেই রহস্য সমাধান করতে এসেছে সেটা করতে পারলেই এখন তার শান্তি। পরদিন সকালে সালমা আসে হোটেলে। তাদের নিয়ে বেরিয়ে পড়ে পিরামিড দেখানোর জন্য। আখি কিছুতেই যেতে চাইছিল না, কিন্তু তাকে যেতেই হয়। পুরো দিন ঘুরে বিকেলের দিকে তারা প্রচণ্ড ক্ষুধার্ত হয়ে পড়ে। মিস্টার থ্রিলার সালমার থেকে সেখানকার সবচেয়ে দামি রেস্টুরেন্ট সম্বন্ধে জেনে নেয়। তারপর তিনজন মিলে সেখানে চলে যায়। সেখানে গিয়ে সবচেয়ে দামি আর ঐতিহ্যবাহী খাবার অর্ডার করে খাওয়া শুরু করে দেয়। মিস্টার থ্রিলারের খাওয়া দেখে কেউ অনুমান করতে পারবে না তার বডি এত ফিট কী করে। সালমাও অনেক কিছু খায়, কিন্তু শুধু আখি বেশি কিছু খেতে পারে না। খাওয়া দাওয়া শেষ করে রাজকীয় ভঙ্গিতে মিস্টার থ্রিলার ডেজার্ট খায়, আর সব শেষে তার সামনে হাজির করা হয় তার সবচেয়ে প্রিয় খাবার আইসক্রিম। পুরো 2 বাটি আইসক্রিম শেষ করে বোমাটা ফাটায় সে। তাদের তিনজনকে বলে সে তার মানিব্যাগ ভুলে ফেলে এসেছে হোটেলে। এইদিকে সালমা হলো গাইড, তার কাছেও টাকা নেই, আর আখি তো এসেছে মিস্টার থ্রিলারের সাথে, তাই তার কাছেও টাকা নেই। তখন মিস্টার থ্রিলার রূপী নিক সালমার কাছ থেকে জেনে নেয় মিশরের পুলিশ বাংলাদেশের মতো কিনা সেটা। তারপর একটা প্ল্যান করে ফেলে। এই দিকে আখির মনের অবস্থা এমনিতে ভালো নেই, তারপরও এইসব কিছু দেখে অস্থির হয়ে উঠেছে সে। মিস্টার থ্রিলার তাদের দুজনকে বলে, তোমরা দুজন চলে যাও, এখানটা আমি সামলে নিব। বিনা পয়সায় কি করে এখান থেকে বের হওয়া যায় সেটাই আজ আমি দেখব। কথাটা শুনে একসাথে দুজনেই অবাক হয়ে যায়, কারণ তারা মিশর আছে, টাকা ছাড়া বিনা পয়সায় সেখান থেকে বের হওয়া সম্ভব নয়। কিন্তু তা উপায় না পেরে তারা দুজন বেরিয়ে পড়ে। বেরিয়ে যেতে যেতে দেখে ওয়েটার মিস্টার থ্রিলারের কাছে টাকার বিল দিতে এসেছে। বাইরে অপেক্ষা করছিল তারা দুজন। ঠিক 5 মিনিট পরে ভেতর থেকে মিশরীয় পুলিশ ঢুকতে দেখে। তারা দুজন ধরেই নেয় মিস্টার থ্রিলারকে পুলিশ ধরে নিয়ে যাবে। আর হলো সেটা, একটু পর পুলিশ তাকে সাথে করে তাদের গাড়িতে বসিয়ে দিল, আর গাড়ি চলতে শুরু করে দিল। সালমাও তার গাড়ি নিয়ে তাদের ফলো করতে শুরু করে দিল। এই দিকে চিন্তার ঝড় বয়ে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর পুলিশের গাড়িটা থেমে যায়। সেখান থেকে দরজা খুলে রাজকীয় ভঙ্গিতে নেমে আসে নিক। পুলিশের সাথে হাসি মুখে হাত মেলায়, তারপর তাদের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে তাদের সমন্বয়ে চলে আসে। তারা দুজন অবাকের পর অবাক হয়ে গেছে। এখন শুধু অপেক্ষা সেটা শোনার যে কি করে মিস্টার থ্রিলার ছাড়া পেল, কিন্তু সে কিছুই বলল না তাদের, চলে গেল হোটেলে।
আখির মন মোটামুটি ভালো হয়ে গেছে সেই জিনিসটা ভেবে ভেবে, কিন্তু নিক কিছুতেই তাকে বলছে না, কারণ সে কেস নিয়ে মাথা ঘামাচ্ছে। কাল সকালেই সব খবর তার হাতে চলে আসবে, কিন্তু তার আগে কিছু হাতের কাজ সেরে নিচ্ছে। কেসের সব ফাইল ভালো করে পড়েছে আর সেগুলো মিলিয়ে নিচ্ছে একটা আরেকটার সাথে। এইরকম করেই রাত পার হয়ে গেছে। সকালবেলা তারা আবার বের হয়ে গেল মিশরের রাস্তায়। বিভিন্ন জায়গায় ঘোরার পর সালমা নিককে জিজ্ঞেস করে, আচ্ছা, কাল আপনি পুলিশ থেকে কি করে ছাড়া পেলেন? তার কথা শুনে মিস্টার থ্রিলার হাসতে হাসতে বলল, পুলিশ যে দেশেরই হোক, সেটা পুলিশ, আর টাকার সামনে সব পুলিশই বাংলাদেশে পুলিশ হয়ে যায়। কিছুই বুঝতে পারলাম না। আপনি তো টাকা নিয়ে যাননি, তাহলে টাকার কথা আসছে কি করে? আবার প্রশ্ন করে সালমা। মিস্টার থ্রিলার আবার হেসে জবাব দেয়, আমি টাকা নিয়ে গিয়েছিলাম আর তোমাদের দুজনকে একটু চমকে দেওয়ার ইচ্ছা ছিল, তাই ইচ্ছা করে সবচেয়ে দামি হোটেলে গিয়ে ভালো ভালো খাবার খেয়ে বিল করি। তারপর জানতাম বিল দিতে না পারলে পুলিশ কেস হবে, তাই হলো পুলিশ আমাকে নিয়ে যেতে লাগলো। আর গাড়ির ভিতরেই আমি তাদের সাথে খাবারের অর্ধেক বিল ঘুষ হিসেবে দিয়ে ছাড়া পেয়ে গেলাম। কথা শেষ হতেই ফোন বেজে ওঠে মিস্টার থ্রিলারের। ফোনের দিকে তাকাতেই চোখ মুখ গম্ভীর হয়ে যায়। সে তাদের দুজনের থেকে দূরে গিয়ে বেশ কিছুক্ষণ কথা বলে। কথা শেষ করে এসেই সালমাকে বিদায় করে দিয়ে সে আখিকে নিয়ে ফিরে আসে হোটেলে। তার এইরকম আচরণ আখির কাছে অস্বাভাবিক লাগে। আর আজকে সব তথ্য আসার কথা তাদের কাছে, সব মিলিয়ে সে বুঝে নেয় হয়তো সাংঘাতিক কিছু ঘটে গেছে। তাই সে আলাদা করে আর কিছু জিজ্ঞেস করে না। কিছুক্ষণ বাদেই মুখ খোলে মিস্টার থ্রিলার, আর সে যা বলে তা শুনে হতভম্ব হয়ে যায় আখি। কারণ আমেরিকার যে কলেজে সেই চারজন পড়াশোনা করত, তাদের সাথে যারা মিশর এসেছিল তারা ছড়িয়েছিল পৃথিবীর বিভিন্ন প্রান্তে, কিন্তু রহস্যজনকভাবে এক এক করে মারা গেছে সবাই। কেউ বা সুইসাইড করেছে, আবার কেউ বা দুর্ঘটনার শিকার। তাদের কেউ আর বেঁচে নেই। আখি মিস্টার থ্রিলারের মুখের দিকে তাকিয়ে দেখে কি যেন বিড়বিড় করছে। কথাটা অস্পষ্ট। কান খাড়া করে আখি যেটা শুনলো সেটা শোনার সাথে সাথে তার পায়ের নিচের মাটি সরে গেল। মিস্টার থ্রিলার বারবার বলছিল অভিশাপ, প্রাচীন অভিশাপ, প্রাচীন অভিশাপ। কথাটা আখির মাথার ভেতর বারবার ঘুরতে লাগলো। কথাটা সে আগেও বেশ কয়েকবার বেশ কিছু জায়গায় পড়েছে। কথাটার অর্থ হলো কোনো কিছুর মাধ্যমে অভিশপ্ত কোনো বস্তু, আর সেটার সবচেয়ে বড় প্রমাণ এই মিশর দেশ। ফিরাউনের দেশে এইটা সবচেয়ে বেশি প্রচলিত। যখন হার্ভার্ড কার্টার মিশরের প্রভাবশালী রাজা তুতানখামের দেহাবশেষ উদ্ধার করে, তখনই সামনে আসে এই অভিশাপ। অনেক গবেষণা আর অনেক অর্থ ব্যয়ের পর সেই মমি আবিষ্কার করা গিয়েছিল। প্রাচীন মিশরে একটা নিয়ম ছিল, যে কোনো বাদশা মারা গেলে তাদের দেহ মমি আকারে রাখা হবে, যাতে করে তাদের দেহ নষ্ট না হয়। আর তাদের বিশ্বাস ছিল যদি রাজাদের দেহ ঠিক থাকে তাহলে তারা মৃত্যুর পরেও আর এক দুনিয়ায় গিয়ে রাজার মতোই থাকতে পারে। সেই জন্য তাদের সাথে পুঁতে দেওয়া হতো প্রচুর অর্থ সম্পদ। আর সবচেয়ে নিষ্ঠুর যে কাজ করা হতো সেটা হলো অনেক দাস দাসীকে জীবিত কবর দেওয়া হতো রাজার আশেপাশে, যাতে করে তারা মৃত্যুর পরও সেই রাজার দেখাশোনা করতে পারে। কিন্তু আরেকটা যেই বিষয় প্রাচীন মিশরে চলতো সেটা হলো একটা অভিশাপ দেওয়ার হতো সেই রাজাদের কফিনের সাথে। তাদের বিশ্বাস তাদের রাজা ঘুমের মাধ্যমেই শান্তিতে পরের জীবনে আগের জীবনের মতোই থাকবে, আর যাতে করে তাদের ঘুম না ভাঙে আর শান্তিতে ব্যাঘাত না ঘটে সেই জন্য দেওয়া হতো সেই সব অভিশাপ। যদি কেউ তাদের রাজার ঘুম ভাঙায় বা সেই কফিন খোলে তাহলে সে ওই অভিশাপের শিকার হয়ে মারা যাবে নির্মমভাবে। আর তুতাম খানমের মৃতদেহ আবিষ্কারের সময় সেখানে যারা যারা ছিল তাদের প্রায় সবাই বিভিন্ন দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছে। তখন থেকেই সে বিশ্বাসটা আরও গাঢ় হতে শুরু করে দেয়। এরপর আরও বিভিন্ন উদাহরণ আছে যেগুলোর মাধ্যমে প্রমাণিত হয় যে সেই অভিশাপ আসলেই কার্যকর, কিন্তু সেগুলোর কোনো ব্যাখ্যা আজ পর্যন্ত পাওয়া যায়নি, যার ফলে সব কিছু দুর্ঘটনা হিসেবেই ধরা হয়ে থাকে।
আর আখির ধারণা এই কেসেও সেই রকম কিছু আছে। তাছাড়া মিস্টার থ্রিলার কোনো দিন সে কথা উচ্চারণ করতো না। কলেজ থেকে যারা এখানে এসেছিল তাদের কেউ বেঁচে নেই, আর সবাই মারা গেছে কোনো না কোনো দুর্ঘটনার শিকার হয়ে। অর্থাৎ অর্থ একটাই, তারা কোনো না কোনোভাবে কোনো অভিশাপে জড়িয়ে পড়েছে, যার ফলে মৃত্যু হয়েছে তাদের। মিস্টার থ্রিলার চুপচাপ বসে আছে বিছানায়। দরজায় কেউ এসেছে দেখে আঁখি গিয়ে দরজা খুলে দেয়। দেখে হোটেল বয় হাতে এক বাটি আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে আছে বাহিরে। একটু আগে মিস্টার থ্রিলার সেটার অর্ডার করেছিল। আঁখি সেটা ভেতরে নিয়ে গিয়ে মিস্টার থ্রিলারের হাতে দেয়। মিস্টার থ্রিলার কোনো মতে সেটা নিয়ে ধীরে ধীরে খেতে শুরু করে দেয়। এত বিলাসবহুল হোটেলে থাকা আর ঘোরাফেরার এত টাকা কই থেকে আসছে সেটা আখির জানা নেই। তার জানার কোনো ইচ্ছাও নেই, কারণ মিস্টার থ্রিলার টাকার জন্যই সব কিছু করে সেটা সে জানে। আর তার বুদ্ধির অলংকারের সামনে এই সব টাকা পয়সা খুবই স্বল্প। আইসক্রিম শেষ করে মিস্টার থ্রিলার মুখ খোলে। অনেকক্ষণ পর যেন তার বুদ্ধি খুলে গেছে। আখির দিকে একবার তাকায়, তারপর বলে, তুমি যা যা ধারণা করেছো তার প্রায় 90% সত্য। প্রাচীন অভিশাপের সাথে কোনোভাবে যুক্ত আছে এই মিশরে কোনো জিনিস, আর সেটাই এখন আমাদের খুঁজে বের করতে হবে। কিন্তু কথা হচ্ছে এইসব অভিশাপ সব লোক দেখানো। এইসব আমি কিছুতেই বিশ্বাস করি না, কারণ তুতাম খানমের মমি আবিষ্কারের সময় তারা একটা অভিশাপ পেয়েছিল। সেখানে লেখা ছিল যারা তাকে জাগানোর চেষ্টা করবে তারা সবাই রাজা তুতাম খানমের অভিশাপে মারা যাবে। অবশ্য হয়েছিল সেটাই, কিন্তু সেই খনন কাজ যার নেতৃত্বে হয়েছিল সেই হাবরার্ড কার্টার দিব্যি শেষ জীবন পর্যন্ত বেঁচে আছিল। তার মৃত্যু খুবই স্বাভাবিকভাবেই হয়েছিল, বয়সও ছিল অনেক তার। এই একটা জিনিসও যথেষ্ট এটা প্রমাণ করার জন্য যে ওইসব কোনো অভিশাপ নয়, সব কিছুই ছিল নিছক দুর্ঘটনা। মিস্টার থ্রিলারের কথা শুনে আঁখি আরও অবাক হয়ে যায়, কারণ সে মনে মনে হয় ভাবছিল সেগুলো নাইমুল ইসলাম ওরফে মিস্টার থ্রিলারের জানার কথা নয়। কিন্তু সে মুখে কিছুই প্রকাশ করলো না। আন্দাজ করে নিল মিস্টার থ্রিলার থট রিডিং জাতীয় কিছু জানে। কিন্তু আঁখি তাকে একটা জিনিস জানার জন্য প্রশ্ন করলো, আচ্ছা, তারা সবাই যে প্রজেক্টের জন্য মিশর এসেছিল সেটা কি ছিল? এখানে এখন তো আর শুধু 4টা খুনের তদন্ত করলে চলবে না। যদি এইসব কোনো মানুষ করে থাকে তাহলে সেই সব ছাত্রছাত্রীদেরও খুন হয়েছে, আর এগুলো যারা করেছে তারা একটা দলেরই। তুমি ভুল করছো আঁখি, আমি এখানে সেই সব খুনের তদন্ত করতে আসিনি। আমি এখানে এসেছি সেই 4টা খুনের তদন্ত করতে। বাকিগুলো খুন হোক বা দুর্ঘটনা তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি তাদের পরিবারের কাছ থেকে কোনো টাকা পয়সা কিচ্ছু নেইনি যে তাদের খুনের তদন্ত করতে যাব। যে আমাকে টাকা দিয়েছে আমি শুধু তারই কাজ করব, আর কারোর নয়। ঝাঁঝালো কণ্ঠে জবাব দিল মিস্টার থ্রিলার। তারপর আঁখিকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে আবার বলতে শুরু করলো, ভুলে যাবে না তুমি আমার সহকারী। আর আমেরিকার সেই কলেজ থেকে যারা এখানে এসেছিল তাদের সংখ্যা ছিল মোট 20 জন। তাদের সাথে 2 জন শিক্ষক ছিল, মোট 22 জন হলো তাহলে। কিন্তু আমাদের সৌভাগ্য এতটাই ভালো যে তাদের কারোর সাথে আর জীবিত থাকতে কথা বলা যাবে না। তারা এসেছিল এখানে একটা প্রজেক্টের জন্য। সেটা ছিল প্রাচীন একটা মমি খোঁজার জন্য। আমেরিকা থেকে একদল গবেষক এসেছিল। ধারণা করা হয়েছিল মমিটা ছিল একটা রানীর, কিন্তু যখন সেটা খুঁজে বের করা হয় তখন দেখা যায় সেটা একজন পুরুষের মৃতদেহ। তারা ভুল জিনিস খুঁজে পেয়েছে বলে হতাশা হয়ে আবারও ফিরে যায়। কিন্তু তাদের গবেষণাতে কোনো ভুল ছিল না। সেই গবেষক দলের সবাই বেঁচে আছে। তাদের সাথে কথা বলে এতটুকু জানা গেছে মাটির অনেক গভীরে ছিল সেই পিরামিড। রাজকীয় সেই পিরামিডে কোনো রাজা অথবা রানীর মমি থাকার কথা, আর সেটা যেই সময়ে তৈরি সেই সময় একটা রানী শাসন করত। কিন্তু পাওয়া গিয়েছে একটা পুরুষের লাশ। আর আরও আশ্চর্যের বিষয় হলো সেখানে কোনো মণিমুক্তা কিছুই পাওয়া যায়নি। আর প্রাচীন আমলে তারা ছাড়া সেখানে আর কারো পায়ের ছাপ ছোপ কিছুই পড়েনি, যে ধরে নেওয়া যাবে চোর বা ডাকাত সেগুলো লুট করেছিল। এক কথায় তারা সবাই একটা রহস্য হাতে করে ফিরে গেছিল। কিন্তু তারা সবাই কলেজ থেকে নিজে নিজের দেশে ফিরে যায় আর ফিরে আসে না। সেই স্টুডেন্টগুলো শুধু মারা গেছে, কিন্তু সেই শিক্ষকদের কিচ্ছু হয়নি। এখন এখান থেকে একটা ধারণা করতে পারি, সেটা হলো এইসব কিছু একটা দুর্ঘটনা। আর আরেকটা জিনিস চিন্তা করা যেতে পারে, সেটা হলো সেই 2 জন শিক্ষক হয়তো কিছু জানে তাদের ব্যাপারে।
কিন্তু এটা হওয়ার কোনো চান্স নেই। যদি সেই শিক্ষক দুইজন কিছু জানে তাহলে তারাও মারা যেত। সর্বশেষ আরেকটা ধারণা করা যায় যে সেই দুইজনই এইসব খুনের সাথে জড়িত, কিন্তু সেটারও কোনো সম্ভাবনা নেই। তাদের ব্যাপারে সব খবর নিয়ে নিয়েছে আমার সেই লোক। তারা দুইজন কিছুই জানে না। এইটুকু বলে থেমে যায় মিস্টার থ্রিলার। আখির মনের অবস্থা ভালো নয়, কারণ সে মিস্টার থ্রিলারকে যত দেখছে তত অবাক হচ্ছে। একটা মানুষ এতটা নিষ্ঠুর কী করে হতে পারে সেটা তার জানা ছিল না। সে শুধু চুপচাপ শুনে যাচ্ছে সব কিছু। মিস্টার থ্রিলার তার দিকে তাকিয়ে মুচকিয়ে একটা হাসি দিয়ে আবার সেই সব কাগজপত্র ঘাঁটতে লেগে যায়। সেসব কাজ করতে করতেই সে আখির দিকে তাকিয়ে বলে, আজ বিকালেই আমরা রওনা দিব সেই পিরামিডের কাছাকাছি, যেখানে সেই প্রাচীন মমি খুঁজে পাওয়া গিয়েছিল। সেখান থেকে রানীর লাশের পরিবর্তে বেরিয়ে এসেছিল পুরুষের লাশ। সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে আমাদের। আখি শুধু মাথা নেড়ে সম্মতি দিল। বিকেল হতেই তারা রওনা হয়ে গেল সেই জায়গার উদ্দেশ্যে। বরাবরের মতো সালমা গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে। মিস্টার থ্রিলার বসে আছে তার পাশে। পেছনের সিটে বসা আছে আখি। শহর থেকে বেশ কিছুটা দূরে একটা নির্জন জায়গায় পাওয়া গিয়েছিল সেই পিরামিডের সন্ধান। সেই যেন পৌঁছাতে রাত হয়ে দেরি হচ্ছে। আখি আপন মনে কিছু ভাবছিল। সেই সময় দেখে সালমা গাড়ি চালাচ্ছে আর এগিয়ে যাচ্ছে মিস্টার থ্রিলারের দিকে। একটা হাত স্টিয়ারিংয়ের উপর আর একটা হাত ধীরে ধীরে মিস্টার থ্রিলারের হাতের দিকে বাড়িয়ে দিচ্ছে, আর মুখে ঘায়েল করা একটা হাসি ফুটিয়ে রেখেছে। দৃশ্যটা আখির কাছে অসহ্য লাগলো। সে নিকের দিকে তাকিয়ে দেখে সেও মুচকি মুচকি হাসছে। এইবার আর সে সহ্য করতে পারল না, চিৎকার করে গাড়ি থামাতে বলল। সাথে সাথে সালমা ব্রেক কষে দেয়। সামনের দুজন পেছনে তাকিয়ে বোঝার চেষ্টা করে আসলে গাড়ি থামানোর কারণ কি। আখি বুঝতে পারে না তখন আসলে তার কি বলা উচিত, তাই সে পানি খেতে চায়। মিস্টার থ্রিলার সামনে থেকে নেমে পেছনে গিয়ে ব্যাগ বের করে তাকে পানি দেয় আর পেছনের সিটেই গিয়ে বসে। গাড়ি আবার চলতে শুরু করে দেয়। আখি এমন ভাব করে যেন তার শরীর খারাপ, আর তাই সে মিস্টার থ্রিলারের কাঁধে মাথা রেখে শুয়ে পড়ে। আয়নায় সেই দৃশ্য দেখে সালমা স্টিয়ারিংয়ে একটা বাড়ি মারে। সেটা আখির চোখ এড়ায় না। সে মুচকি একটা হাসি দেয়, আর এদিকে সালমা রেগে গাড়ির স্পিড বাড়িয়ে দেয়। তারা তিনজন দাঁড়িয়ে আছে সেই জায়গায়। সেখানে তখনও খনন কাজ চলছিল, তাই কর্মীরা সেখানে ছিল। সেই সব লোকদের ভাষা আবার নিক আর আখি বুঝতে পারে না। সেই কারণে সালমাকে মিস্টার থ্রিলার কিছু কিছু জিনিস বলেছে, যার কারণে তারা এখানে এসেছে। আর সালমা আর্কিওলজি নিয়ে পড়াশোনা করার কারণে এইসব বিষয় নিয়ে অনেক কিছুই জানে, যার কারণে অনেক সুবিধা হয়েছে তাদের। মিস্টার থ্রিলার সালমাকে বুঝিয়ে দিয়েছে কি কি প্রশ্ন করতে হবে তাদের, আর সেই অনুযায়ী সালমা সেই সব কাজ করে যাচ্ছিল। কিন্তু সেই সাইটের ভেতরে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। তবুও বেশ কিছু কায়দা করে সালমা তাদের ভেতরে নিয়ে যায়। সেখানে গিয়ে তারা সেই জায়গায় ভালো করে দেখতে থাকে। প্রাচীন স্থাপত্য, আনুবিসিক এর বিশাল বিশাল মূর্তি সহ আরও অনেক কিছু। আনুবিস হলো প্রাচীন গ্রিক দেবতা, মাথা শিয়ালের আর দেহ মানুষের। এই দিকে অন্ধকার হয়ে আসছে, আর সেই জায়গাটা অন্য এক রূপ নিতে শুরু করে দিয়েছে। তাদের বারবার মনে হচ্ছিল তারা যেন প্রাচীন মিশরের সেই শহরে ঢুকে পড়েছে, যেখানে রাজ করছে এক সাহসী বীর রানী। তাদের মতো বিদেশিদের দেখার সাথে সাথে হয়তো কিছু রক্ষী তাদের ধরে নিয়ে গিয়ে রানীর সামনে পেশ করবে, আর রানী তাদের শুলে চড়িয়ে দেবে।